পডকাস্ট শুরু করার আগে আমি এখন বলতে চাই, এখন রাত 1:01। আজ আর কি আরও আগেই 2 ঘন্টা আগেই আজকের পর্বটা প্রচার হওয়ার কথা ছিল, কিন্তু এগুলো বলে আসলে লাভ নেই। নিজের জীবনে অনেক ঘটনা ঘটতে থাকে কন্টিনিউ, শরীরও সায় দেয় না। এই দেখবেন যে ম্যাক্সিমাম টাইমে গলা ভাঙা থাকে। আসলে গলা ভাঙা থাকে এই কারণে আমি খুব বেশি সর্দিতে আক্রান্ত হই। আমার ডাস্ট অ্যালার্জি প্রচুর, এবং জ্বর আসা হরহামেশা ব্যাপার। তো এগুলো লাইফে একটা পার্ট হয়ে গেছে। এখন মাঝে মাঝে না শরীর পুড়ে যায়, তারপর হাঁটি। লোক হাত দিলে দেখে যে শরীর পুরো পুড়ে যাচ্ছে, মাপার পরে দেখে যে 103, 104-এর কাছাকাছি। কিন্তু ওই যে বললাম না যে অভ্যাস হয়ে গেছে, টের পাই না। আমি আসলে পুরোপুরি কাবু হয়ে যাই আরও পরে। তো কাবু হই না তেমন একটা, আল্লাহর অশেষ রহমতে। এখন যখন কথা বলছি, এখন আমার গায়ে 103.8 টেম্পারেচার, ডিজিটাল টেম্পারেচার যেটা আমাকে দেখায়। নাক দুটা বন্ধ, নাক দিয়ে পানি পড়ছে সমানে। এই জন্যই আমি পডকাস্টের অংশটা রেকর্ড করতে পারিনি। আগে থেকে রাসের অংশটা রেকর্ড করা আছে, গতকালকে রাত্রে ওইটা রেকর্ড করা ছিল। তো ভেবেছিলাম যে আজকে আমি ওইটাই দিয়ে দিই, কিন্তু আবার চিন্তা করলাম যে জাস্ট ওই ঘটনাটা দিতে চাই না ইচ্ছা করে। আমি তো আপনাদের সাথে কথা বলতে চাই, চাইলে 10-15 মিনিট কথা বলি আগে, তারপর আর কি সব কিছু। এটাই আর কি ভাবলাম। তো এটাও চিন্তা করলাম যে 3-4 ঘন্টা ডিলে হলে কোনো সমস্যা হবে না আশা করি। তো এই জন্যই আর কি দেরিটা। না হলে হয়তো রাসের পাটটা দিয়ে দেওয়া যেত, কিন্তু রাসের পাটটা আমি দিয়ে শুধুমাত্র ঘটনার উপরে পডকাস্টের অংশটা রাখতে চাইনি ইচ্ছা করে। কারণ আমি আপনাদের সাথে কথা বলতে পছন্দ করি অনেক, আমি এই স্বাধীনতা উপভোগ করি। তো এই পাগলের প্রলাপটা শুরু করি আজকে। আমাদের গ্রুপে একজন ভাই পোস্ট করেছিল তাবিজের কিতাবের একটা ছবি দেখিয়ে। ওই কিতাবে ওনার কথাটা আমার এখন যতটুকু মনে পড়ে যে এগুলো আসলে কি, উনি মনে এই প্রশ্নটা করেছিলেন। আসলে কি ভাই, তাবিজের কিতাব যিনি লেখেন, তিনি কোন সেন্সে লেখেন সেটা আপনিও জানেন। তিনি আরেকটা বই থেকে লেখেন দেখে দেখে। কিন্তু সর্বোপরি একটা কথা হচ্ছে কি, যে এই যে কিতাবে যা আছে সেটা তো অ্যাপ্লাই করলে হচ্ছে না, তাই না? আমি জায়েজ না জায়েজের কথা পরে চাই, অ্যাপ্লাই করলে তো হচ্ছে না। একটু খারাপভাবে একটা কথা বলি, আমাদের সকলের নজর হচ্ছে কি অপরের সংসারের উপরে, অপরের স্বামী অথবা অপরের স্ত্রীর উপরে। তাহলে এই সমস্ত কিতাব যদি কাজ করতো, তাহলে তো খুব সহজেই একে অপরের সংসারের ভিতরে ইন্টারফেয়ার করে তার স্বামী বা তার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যেতে পারতো, যেটা যে হারুত মারুতের সময় বিভিন্ন লোক শিখেছিল। তাদের তো মূল তাড়নাই ছিল সেই শুরু থেকে অপরের সংসারের প্রতি তাদের আগ্রহ। তাদের স্ত্রীদের তাদের পছন্দ হতো, অথবা তাদের পুরুষদের তাদের পছন্দ হতো, মানে মহিলাদের ক্ষেত্রে আর কি। তো এই তাবিজের কিতাবগুলো, এগুলো মনে করুন যে একটা কিতাব যদি বিক্রি করতে পারে, ধরুন 250 টাকা দাম, ওই কিতাব থেকে যদি তার 80 টাকা প্রফিট হয়, কোম্পানির যদি 80 টাকা প্রফিট হয়, তাহলে সে তো একটা প্রফিট মার্জিন পাচ্ছে। সে একটা পাণ্ডুলিপি শুধু লিখে দিয়েছে, ছাপানোর কাজ করেছে, মানে প্রকাশনা, এবং প্রকাশনা তাকে ওই পাণ্ডুলিপি লেখার কারণে একটা রয়্যালিটি দিচ্ছে। তো আপনি তো নিয়ে নিচ্ছেন, কিন্তু করছেনটা কি দেখুন। এখন আমি কোরআন থেকে যদি বিভিন্ন জায়গা থেকে, ধরুন আমি বোঝানোর জন্য বলছি, আমি কিন্তু উল্টাপাল্টা কথা বলছি না, শুধু বোঝানোর জন্য বললাম। ধরুন আমি আউযুবিল্লাহ শব্দটা নিলাম, তারপরে শব্দটা যোগ করলাম রহমানুর রহিম, তারপরে শব্দটা যোগ করলাম বিসমিল্লাহ। দেখুন, আউযুবিল্লাহ, রহমানুর রহিম, বিসমিল্লাহ। এখন আমি বললাম যে আপনি এই আমলটা করতে থাকেন। ওই ধরুন এই তাবিজের কিতাবে এটা আছে। এখন আপনি কিন্তু এটার মধ্যে খারাপ কিছু দেখছেন না, আপনি দেখছেন আউযুবিল্লাহ, রহমানুর রহিম, তারপরে বিসমিল্লাহ। কারণ আপনার কাছে এটা কোরআনের আয়াতের অংশ বিশেষ মনে হয়। কিন্তু আপনি যে আমল করছেন এটা তো অনর্থক, তাই না? আপনি যেটা করছেন এটা তো কোনো মিনিং নাই। এটা জাস্ট আপনি বানানো একটা জিনিস, এটা কোনো মিনিং নাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটার যে মিনিং রয়েছে এটা তো কোনো মিনিং নাই। আউযুবিল্লাহ, তারপরে রহমানুর রহিম, তারপরে বিসমিল্লাহ। এই যে বানোয়ার জিনিসটা, এইটা আপনার কাছে তখন আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে পড়ে, কারণ আপনি এটা মানে জানেন না দেখে এটার প্রতি আপনার আগ্রহ বেশি। আর আমরা যখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, তখন আমরা ক্যাজুয়ালি বলি কি, মানে আমি আমার সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাচ্ছি শয়তানের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু আপনি এই আয়াতের ডেপথ খেয়াল করেন,
আমরা তো ইজিলি বারবার পড়তে পড়তে মনে করি আর কিছুই না, মানে আমাদের চোখের সামনে যেটা ঘটে এটাকে আমরা খুব সহজ বা অতি স্বাভাবিক বা সাধারণভাবে নিই। কিন্তু মিনিংটা দেখেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি শয়তানের কাছ থেকে পানা চাচ্ছেন আপনার রবের কাছে। তার মানে কি শয়তান এক্সিস্ট করে, শয়তান আপনাকে ইনফ্লুয়েন্স করে। এই জন্য আপনি পানা চাচ্ছেন এই কথা বলে আল্লাহর কাছে, অন্য কথা বলে না কিন্তু। তারপরে যখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, তখন আপনি কী বলছেন? আপনি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছেন, যিনি সৃষ্টি করেছেন। এটার ডেপথ কি বাংলায় বললে কি এটার সেই মিনিংটা থাকতো? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি বাংলায় বলতাম, মানে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি বিদায়িত শয়তানের হাত থেকে বাঁচার জন্য, কোনো মিনিং হয়? হয় না তো। এটা তখনই সুন্দর লাগবে যখন আপনি বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো ব্যাপারটা আর কি এরকম, এই যে এগুলো যে করে এগুলো অর্ধেক টাইমই সঠিক না। আর দু একটা জায়গায় দেখবেন যে বাঁধন অথবা কাইয়ুম, কাইয়ুম তো আর কি ওই যে এর নাম এখন কেন জানি মুখের মধ্যে আসছে না, আল্লাহ জানে। আর ওই যে মহীশূর, কাইয়ুমের ক্ষেত্রে তো মহীশূর হিসেবে বলা যায়। এখন রিচুয়াল ভুল হলেও আসে, যেটা বাঁধনের ক্ষেত্রেও হয়েছে, রিচুয়াল ভুল হলেও আসে। এখন তাহলে রিচুয়াল যদি ভুল হয় তার মানে রিচুয়াল সঠিক ছিল, এই জন্য এসছে। মানে ভুল হয়েছে দেখেই আপনাকে শিক্ষা দেওয়ার জন্য এসছে। অ্যান্ড আলটিমেটলি আপনি যখন এগুলো অ্যাপ্লাই করবেন আপনার তো ক্ষতি সব দিক দিয়ে হলো, কারণ আপনি তো জানেন না আপনি কীভাবে ফাইট করবেন। আপনাকে এমনভাবে অ্যাটাক করবে যেইভাবে আপনি কখনো চিন্তাই করেননি যে আমি এইভাবে অ্যাটাক যদি আমাকে কেউ করে তাহলে আমি কীভাবে এই অ্যাটাক হাত থেকে বাঁচতে পারবো। তো এই জন্য বলি আসলে দুনিয়াতে অনর্থক জিনিস অনেক রয়েছে, তার মধ্যে কিতাবগুলো একটা। আসল জিনিস মানুষের চোখের সামনে আসবে না, আসল জিনিস আবার অ্যাপ্লাই করলেও ইমান থাকবে না। কারণ এগুলো তো না, এগুলো আমি নিজেও করি না, করতে দেখিও না। বহু দূর থেকে বিশাল বড় একটা ট্রাক যাচ্ছে, আল্লাহ জানে কীভাবে শব্দ এখানে আসে। অন্তত 150 মিটার দূরে মেন রোড, জানি না, যাই হোক। তো এই আমলগুলো অন্য জায়গায় আগে কখনো করা হয়নি, এখনও করা হয় না, আমি করিনি কখনো। তো এই জন্য সরাসরি বলতে পারি যেগুলো করা ঠিক না, করবেনও না, কোনো ফল আসে না। আমাদের আল্লাহর কাছে চাওয়া লাগবে, আল্লাহ ছাড়া আমাদের আসলে কেউই নেই। ওই আমি সাহেবেরা কোনো কিছু উল্টাতে পারবে না যেদিন আমার মৃত্যু আসবে। আমি সাহেবেরা কোনো কিছু উল্টাতে পারবে না যেদিন আমাকে কোনো না কোনো কারণে হাসপাতালে যেতে হবে, কোনো কিছু উল্টাতে পারবে না তারা। তো এই জন্য আর কি বললাম, ভাইয়ের নামটা আমার মনে পড়ছে না, ওনার আইডির নামটা হচ্ছে জীবন বলে কথা, এরকম কোনো কিছু উনি আর কি জানতে চেয়েছিলেন। তারপরে আরেকজন ভাই, এখন তার নামটা আমার মনে পড়ছে না, কিন্তু মনে করার চেষ্টা করছি, যদি মনে পড়ে তাহলে বলতে পারবো। তিনি যে পোস্টটা করেছিলেন, তিনি পোস্ট করেছিলেন একটা ছবি দেখিয়ে। ওই ছবিটা হচ্ছে কি একটা হাড়ি যেটা আপসাইড ডাউন অবস্থায় ছিল পানির ভেতরে। আপসাইড ডাউন বলতে কি মুখের অংশটা পানির ভেতরে এবং তলার অংশটা উপরের দিকে। এবং তিনি আর কি লিখেছিলেন পোস্টে আর কি, আমাদের মিডনাইট হরর পডকাস্ট গ্রুপে গেলে ওই পোস্ট আপনারা পাবেন। তিনি আর কি লিখেছিলেন যতটুকু আমার মনে পড়ে, তিনি নিজেও এই কাজ করেছিলেন, মানে এই কী বলে এই যে হাঁড়িটা যেটা পানিতে ফেলার কথা, ওই কাজ তিনি নিজেও করেছিলেন। এবং যে কাজটা ছিল আর কি সেটা হচ্ছে, উনি বলেছিলেন এই কাজ ওনার নানাও নাকি করতেন। কাজ হলো, যদি কোনো বাড়িতে কোনো রকমের সমস্যা দেখা দেয় বা কোনো রোগী থাকতে পারে, অথবা মনে করুন যে কারো সমস্যা রয়েছে, তো তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে কবিরাজরা এরকম একটা অপশন ব্যবহার করে যে মোরগ বা মুরগি জবাই করে সেটা একটা পাত্রের ভেতরে রেখে, মানে রক্ত সহ মনে হয় উনি লিখেছিলেন, খেয়াল নেই আমার। তো এই পাত্রে রেখে সে পাত্রটা একটা বালতিতে রেখে বালতিটা আবার মাটি দিয়ে সিল করে দেয়। তো সিল করে দিয়ে সেই বালতি বা সেই জিনিসটা আর কি রোগীর বিছানার নিচে আর কি ওনারা রাখেন 3 দিন বা 3 রাত এরকম একটা। এবং ওই সময়টুকু রাখার পরে পরে আবার সেটাকে পানির ভেতরে ফেলে দিতে হয়, নদী অথবা খালে। এবং এটা ফেলে দেওয়ার পরে বা ফেলে দেওয়ার আগেই হয়তো রোগী সুস্থ হয়ে যান। এবং উনি জিজ্ঞেস করেছিলেন যে এই এই যে উনি এই কাজটা যে করা হয়, যে এটা কি খারাপ নাকি ভালো, আবার এই হাড়ি এগুলো ভাঙলে কি কোনো বিপদ আপদ হতে পারে কিনা। আমার মনে হয় উনি এরকম একটা কথা বলেছিলেন।
ওনার নামটা কি খান জানি, ওনার নামের শেষে একটা খান রয়েছে। নাজিম খান কি না, না নাজিম খান না, নাম 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 এন দিয়ে নাম, নাইম নাম নাইম নাইম মনে পড়েছে, নাইম নাইম খান ভাই এই প্রশ্নটা করেছিলেন তখন। তো নাইম খান ভাইয়ের প্রশ্নের উত্তরে আমি এটা বলতে চাই, দেখুন ভাই, আমি তো নিজে কখনো করিনি, কিন্তু আমিও আপনার মতো না শুনেছিলাম অন্যান্য রোগীকে যখন ট্রিট করতে যাই না, তারা তো বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করে, এবং তারা যখন বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করে তারা কিছুদিন ভালো থাকে, কিন্তু আবার সমস্যা দেখা দেয়। তো আবারও সেটা যদি অ্যাপ্লাই করে তখন দেখা যেত যে ওইটা আর কাজ করে না, ঠিক যেমন হলো অ্যান্টিবায়োটিক আর কি, অতিরিক্ত নিলে কাজ করে না, ঠিক ওই অবস্থা। তা আমি জানি না এটা কাজ করে কীভাবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে ধারণা হচ্ছে কি, সব কিছু ব্যাপারে তারা জানতে পারি না ভাই, তাই না? এত তো সব জানতে হওয়া যায় না, যে সব জানতা সে সবচেয়ে বড় মিথ্যুক। তো আমার যেটা মনে হয়, মানে এটা আমার নিজের ধারণা থেকে বলছি, যেহেতু এটার সাথে একটা ভোগের সম্পর্ক রয়েছে, কারণ আপনি ওই এন্টিটিকে বলছেন যে এটা খা বা এটা নিয়ে চলে যা। এখন এন্টিটি যদি থাকে আর যদি ভোগটা সে যদি মানে ভোগের যে সম্পর্ক সেটা হলে তাহলে সমস্যা, মানে তাহলে তো সমস্যার সমাধান হওয়ার কথা, মানে যিনি আক্রান্ত তার ক্ষেত্রে এন্টিটি ওই মুরগির ভোগ নিয়ে এসে চলে যাবে, মোরগ বা মুরগির ভোগ নিয়ে, এবং সেটা যদি বালতির ভেতরে ছিল তাহলে সে হয়তো ইজিলি ভেতরে ঢুকে সেটা খেয়ে ফেলতে পারে, খেয়ে ফেলে হয়তো খুশি হয়ে চলে যাবে যে না আমাকে ভোগ দিয়েছে আমি চলে যাই। কিন্তু তাবিজের ক্ষেত্রে তো মনে হয় না এটা কাজ করার কথা, কারণ তাবিজ একটা রেডিয়েশন তো কোনো কিছুতে অ্যাবজর্ব করে না, রেডিয়েশনকে না অ্যাবজর্ব করা, মানে রেডিয়েশন তো অ্যাবজর্ব করে, মানে অ্যাবজর্ব করে রোগীর উপরে, মানে সে রোগীর কাছ থেকে কোনো কিছু অ্যাবজর্ব না করে সে সরবে না, মানে তাকে যখন আপনি সরাবেন তাবিজের যখন এই প্রতিক্রিয়াটা বা তার রেডিয়েশনটা যখন আপনাকে সরাবেন, আপনাকে এক ধরনের ওষুধ দিতে হয় আমাদেরকে, মানে সেটা আমলি আর কি, তো রুহানি ওষুধ আর কি। তো যখন ওই ওষুধগুলো দেওয়া হয় তখনই তো মনে করুন যে এই রেডিয়েশনের প্রভাব কাটতে শুরু করে, তখন তাবিজ মনে করুন যে আপনার তার নিজের মানে ওই যে প্রভাবটা রোগীর উপরে সেটা রাখতে পারে না। কিন্তু যদি আবার দেখা গেল যে ওষুধ যেটা দেওয়া হচ্ছে রোগীকে, রোগী যদি মনে করে যে না ঠিক হয়ে গেছে ওষুধ খাওয়া দরকার নেই, কোর্স কমপ্লিট করবে না, তো রেডিয়েশন আবার ফিরে আসবে তাবিজের। কিন্তু আমার মনে হয় কি জানেন, যদি তাবিজ কবজের ব্যাপার হয়ে থাকে তাহলে তো মনে হয় রোগী জীবনে সুস্থ হবে না এই ট্রিটমেন্টে। এটা আমার ধারণা, আমি কাউকে প্রশ্ন করতে পারি না ভাই। আমি যদি কাউকে প্রশ্ন করি তারও তো অধিকার রয়েছে যে সেই জায়গা থেকে এটা করা উত্তর দেওয়ার। তো আমার মনে হয় যে এটা মনে হয় ভোগের সাথে সম্পর্কিত দেখেই এটা আপনার এরকম, যে জিনিসটা খেলো বা জিনিসটা কোনো কিছু করলো, তার কাজ এখান থেকে শেষ। এবং আমার জানা মতে এটা তো ভালো না, মানে আপনি ডিল করতে পারেন, ডিল করা খারাপ না, কিন্তু জবাই করে মানে খাওয়ার জন্য যদি রেখে দেওয়া যে না এটা খেয়ে চলে যান, আমার মনে হয় না খারাপ, যদি তন্ত্রমন্ত্র ব্যবহার করা না হয়, যদি তন্ত্রমন্ত্র ব্যবহার করা না হয়। কারণ আমি যদি কোনো এলোপাথারি কোনো তন্ত্রমন্ত্র ব্যবহার করি আমার দ্বারা শিরক হয়ে যাবে, কারণ আমি সাহায্য নিচ্ছি তো আল্লাহর কাছ থেকে সাহায্য না নিয়ে আমি মানে এমন এক মন্ত্র পড়লাম যে মন্ত্রটা তো আল্লাহ পড়তে বলেন নাই আমাদেরকে। আপনার সাথে যিনি, আবার ওনার নানুর সাথে জিনের সম্পর্ক, নানু বা দাদা ওনার সাথে আবার জিনের সম্পর্ক রয়েছে, তো জিন নাকি সবসময় আসতো না, মাঝে মাঝে আসতো, অনেক দেরি হতো এরকম। তো যদি জিন সেটা শিখিয়ে রাখে তাহলে আমাকে বুঝতে হবে যে সেই জিনের লেভেলটা কীরকম, মানে সেই জিন হয়তো ওই হাঁটাচলা করার মতো লেভেলের জিন, এবং তার কাছে এরাই আসলে মূলত যে তন্ত্রমন্ত্রগুলো দেয়। ওই যে বলেছি না যে মনে করুন যে সুন্দরবনে তার লোকজন যে যেত, বাঘবন্দি মন্ত্র পড়তো, তারপরে যে অনেক কিছু, এগুলো এই এন্টিটিরাই করে, এই লোয়ার লেভেলের এন্টিটিরা এরাই শিখিয়ে দেয় যে এটা করবি এটা করবি এটা করবি এটা করবি, এবং যখন আপনি মন্ত্র পড়ছেন ওই এন্টিটি হয়তো তার সেই কাজ করে, কারণ অন্য কোনো শক্তি বা সামর্থ্য তো নেই যে সেই মানে ধরুন এটা মন্ত্র বললাম, পাখি পাকা পেঁপে খায়, এটা একটা মন্ত্র, এটা কাজ করবে কীভাবে? ওই যে এন্টিটি শিখিয়ে দিয়েছে সেই হয়তো তার প্রভাব বিস্তার করার চেষ্টা করে, আগে বলেছিলাম একবার, এরকম হতে পারে আর কি ভাই। তো নাইম খান ভাই আমি বলি যে কাজ যেটা করে ফেলেছেন আগে সেটা করে ফেলেছেন, এরপরে চেষ্টা করবেন এগুলো থেকে দূরে থাকতে, কারণ কি জানেন, অগোচরে না মানে কর্মের ফলের ফিডব্যাক আসেই, আমরা বুঝতে পারি না। অনেক মানুষ টের পাই যে ভাই আমি এই কাজ করেছি দেখে কাজের ফিডব্যাকটা আসছে,
আবার অনেক মানুষ সেটা টের পায় না। তো আমি এটাই চাইবো যে আপনি এরপরে আবার যদি এরকম কোনো রকম সিচুয়েশন তৈরি হয়, আপনি কক্ষনো এই কাজগুলো করবেন না, দূরে থাকবেন। কারণ আরও অনেক অনেক পদ্ধতি রয়েছে মানুষকে সুস্থ করার। মানুষকে ঈমানদার হতে হবে। আমাদের মধ্যে ঈমান অনেক দুর্বল হয়ে গেছে এখন। নাবিল ভাই একটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে উনি জিজ্ঞেস করেছিলেন, মানে আমার এক কথার বিপরীতে উনি আর কি জিজ্ঞেস করেছিলেন যে জিনেরা অতীত জানতে পারে কীভাবে? জিনেরা যে আসলে সবসময় অতীত জানতে পারে এরকমও না। সবাই তো সব ধরনের মেমোরি অ্যাক্সেস করতে পারে না, সবার তো আবার সে অ্যাবিলিটি নাই। কিন্তু আমার ওই কথাটা ছিল একটা যে মানে যখন একটা কাজের প্রেক্ষাপটে ওই লোককে বলা হয়েছিল আমল করতে, সে তো নামাজই পড়েনি, এই খবর আমরা জানতে পেরেছিলাম কীভাবে, বা আমি সে আমাকে বললো কীভাবে? ভাই, উনি যার পিছনে লাগে না, এর সব খবর বের করে ফেলে। সময় লাগে না, একটু সময় লাগে না, তাকে কাউকে জিজ্ঞেস করা লাগে না। ওই মেমোরি অ্যাক্সেস করতে পারে, ধারে কাছে যেয়ে মেমোরি অ্যাক্সেস করতে পারে, এবং লোককে কীরকম সেটা আমাকে বলে দেয়। প্রত্যেকটা কাজ করার আগে বলে দিত এই লোক এরকম, এই লোক এরকম, এই লোক। আবার কোনো কোনো সময় স্পেসিফিকলি বলে দিত এই বেটার কাজ করাই যাবে না, মানে যাবে না, মানে যাবেই না, বলে দিত, স্পেসিফিকভাবে বলে দিত। তো মনে করুন যে আপনার আমরা যখন বিভিন্ন লোককে চেক করি বা তাদের ব্যাপারে জানার চেষ্টা করি, তখন একরকম ইনফরমেশন থাকে, এবং যখন তার সাথে কাজের একটা সম্পর্ক তৈরি হয়, আমাদের আসলে কি জানেন, মানুষ আমাদের মানে আমি আমার কাজের কথা বলি, আমার কাজ মানুষ পছন্দ করে না। আমি আপনাকে বলি, একটা বিশ্রী উদাহরণ দিই। একজন ইঞ্জিনিয়ার ছিল, ওই ইঞ্জিনিয়ারের সমস্যাটা হচ্ছে কি, তার মানে ঘুমাতে গেলে তার শরীর কাঁপতো, মানে এতে হতো কি, মানে তার মনে হতো ভূমিকম্প হচ্ছে, ঘুমাতে পারতো না, ঘুমাতে দিচ্ছে না আর কি। তো যখন আমাদের কাছে আসছে, মানে আমরা বললাম যে দেখুন, একটা জিন কিন্তু লাগানো আছে, এই জিন কিন্তু আপনাকে ঘুমাতে দিচ্ছে না। তো উনি আর কি আমাদের সাথে কথাবার্তা ঠিক হয়ে গেল যে আমরা কাজ করে দেবো ওনার, যেভাবে আমরা নর্মালি মানুষের সাথে কথাবার্তা বলি। উনি 3 দিন পর্যন্ত কি হলো আমি জানি না। আমার এখানে সিস্টেম অন্যরকম, আমাকে কেউ বলতে পারবে না যে ভাই কাজ শেষ করে দেন, বা 2 দিনের মধ্যে কাজ করে দেন, 3 দিনের মধ্যে না। আমি এইভাবে কারোর সাথে কাজ করিনি কখনো। যত রেফারেন্সের লোক আসছে তারা সবাই এরকম, যে যার কাছে যাচ্ছেন এই কিন্তু কোনো টাইম টেবিল দিয়ে কাজ করে না, এর কাজে কত সময় লাগবে তার কোনো গ্যারান্টি নেই, এটা সবাই জানে। কিন্তু তারপর 3 দিনের দিন সে আমাকে বলছে যে ভাই আপনি কী কাজ করলেন, আমি তো ঘুমাইতেই পারতেছি না। আমি আজকে মানে আমাকে সেইভাবে বলতেছে, আমি কাজ করবো, আমার কাজ করার দরকার নেই, আমি আরেকজনের কাছে যাচ্ছি। এবং কার কাছে গেছে আমি বলি আপনাকে, শুনেন, কারণ এই খবর আমি সাহেব আমাকে দিয়েছিল। গলা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। আবার এক লোকের কাছে গিয়েছে যার ওইখানে তার সিরিয়াল দেওয়া লাগে, মানে তার সাথে দেখা করতে সিরিয়াল দেওয়া লাগে, এবং সবচেয়ে সেফ ব্যাপার হচ্ছে কি যে তার ভিজিটটা হচ্ছে 100 টাকা। খারাপ না, আমি বলছি না যেটা খারাপ, তার ভিজিটটা হচ্ছে 100 টাকা, এবং তিনি সবার কাছ থেকে মানে যেই কাজই করুন না কেন, ওনার ভিজিটের পরে হাদিয়াটা হচ্ছে 300 টাকা বা সামথিং কোনো কিছু। তো এই জন্য ওনার এখানে প্রচুর লাইন থাকে, বিশ্বাস করেন এখনও। এখন একজন ডক্টরের পেছনে যেরকম লাইন থাকার কথা, তার এখানে এরকম। তো সেই লোক গিয়েছে, সেই ইঞ্জিনিয়ার গিয়েছে তার কাছে, এবং তিনি কি ট্রিটমেন্ট করেছেন আমি জানি না। ইঞ্জিনিয়ার বলছে সব ঠিক, আপনি 3 দিনে কিচ্ছু করতে পারেন না। আমি ওনার কাছে গেলাম, ও বাই দ্য ওয়ে টাকার অঙ্কের কথা বলার দরকার রয়েছে। তো আমি মানে ওনার কাছে গেলাম, আমার খরচ হলো সব মিলে 500 টাকা, আর আমার আপনাকে দেওয়া লাগছে 7,500 টাকা। অথচ মানে আপনি 3 দিনও কিছু করতে পারেন না, আমি রাত্রে ঘুমাতে পারতেছি। সে যে আমাকে এই কথাটা বললো যে রাত্রে ঘুমাতে পারতেছি, আমি সাহেবকে যখন জিজ্ঞেস করলাম কি রাত্রে ঘুমাতে পারে এখন, উনি বলে যে আরে তুমি দাঁড়াও, রাত্রে কে ঘুমায় আমি দেখতেছি। তো ওই দিন রাত্রে কোনো কিছু ঘটে নাই। ঠিক তেমনি যখন আমরা প্রথম দিন রাতে কাজ নিই, ওই দিন রাতেও কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবে সেই জিন সে ওয়েট করবে যে আমি এখন যে আমার সামনে আসবে তার ব্যাপারে আমার জানা দরকার। তা আমরা করি কি, যে আমরা যতটুকু পারি হাইডে থাকার চেষ্টা করি, এন্টিটিকে বুঝতে দিই না যে আমরা আছি। এই জন্য ফ্রন্টে আমি থাকি, তো এন্টিটি আমাকে স্টুপিড মনে করে, কিন্তু ওদিক দিয়ে পেছনে আমি সব কাজ করে। তো
সে তো 2 দিন ঘুমাতে পারেনি এবং আমাকে এই সমস্ত কথা বললো। সেও ১ম রাতে ঘুমাতে পারলো। অনেক ভালো। পরের দিন তো তাকে আবার ধরলো। ঘুমাইতে পারে না। কিন্তু আমাকে ফোন দিয়ে বলে নাই। ওনার কাছে গেছে, উনি আবার ট্রিটমেন্ট করছে, আবার রাত্রে ঘুমায় না। মানে ওই দিন রাত্রে ঘুমাতে পারছে, পরের দিন আবার ব্যাক করলো। মানে ওনার কাছে যায়, যেই ট্রিটমেন্টই করা হোক, ওই রাতে সেটা হয় না, পরের দিন সেটা ব্যাক করে। সে কিন্তু 5 বার চলে গেছে। 5 বার যায় কিন্তু সে তার 2,000 টাকার উপরে গেল না এখন। তো এখন সে আমাকে বলল, আমি যাতে কাজটা আবার করি। কিন্তু বিশ্বাস করেন, আমরা তো কাজে পুরোপুরি হাত দেওয়ার সুযোগ পাইনি। এই জন্য তার পুরো টাকা আমাদের খরচ হয়নি। প্রায় 1,900 টাকার মতো খরচ হয়। তো আমি বাকি টাকা ফেরত দিই। আমি ফেরত দিয়ে বলি, যদি আপনার মনে চায় আপনি অন্য কারো জায়গায় যেয়ে কাজ করান। আবার আপনি আমাকে এই ধামকি দিয়েন না যে বাকি টাকা ফেরত দেন। আমি কষ্ট করছি আপনার পিছনে 3 দিন। আমি কী জিনিস এটা আপনি জানেন ভালো করে। আমার সাথে ওই সমস্ত নাটক করে পারবেন না। কিন্তু এই যে বাকি টাকা যেটা আমার খরচ হয়নি আমি দিয়ে দিলাম। আপনার মতো ইঞ্জিনিয়ারের কাজ আমার করার দরকার নেই। যার রেফারেন্স, মানে তখন আমি তাকে বলি, যার রেফারেন্স আসছেন তার কী অবস্থা ছিল সেটা শুনেই আসছেন। তার কয়দিন সুস্থ হতে লেগেছে, এই ধরনের আলাপ আলোচনা তো করার দরকার ছিল না। মানে সে এরকম আলাপ করেছিল, যার রেফারেন্স আসছিল সে 27 দিনে সুস্থ হয়েছিল। তো সে ওইভাবে হিসাব করছিল, মানে কত বড় বেকু। যার রেফারেন্স আসছে তার রোগ অবস্থা ছিল ভয়ঙ্কর। তো সে একটা হিসাব নিকাশ করে ভাবলো কি, যে আমরা যদি কাজ করি, আমার কাছে যেহেতু আসবে, তাহলে তো এরা কাজ করলে 4-5 দিনে সুস্থ যাবে সে। মানে এরকম হিসাব করছিল সে। মানে তার রোগ এবং যার রেফারেন্সে আসছে তার রোগের সাথে সে একটা হিসাব নিকাশ করছে। চিন্তা করেন কত বড় স্টুপিড। আমার যেহেতু বয়সে বড়, কিন্তু আমি যখন ধরি, পার্সোনাল লেভেলে যদি ধরি, আপনি মানে আপনি বুঝতে পারবেন আমি কত বড় ভয়ঙ্কর লোক যখন পার্সোনাল লেভেলে আমি কাউকে ধরি। কারণ ইনফরমেশন থাকে আমার কাছে ওই রোগের, যে কোন জায়গায় কী করছো তুমি। তো ওই লোক, ওই যে যার কাছে গেল 300 টাকার যে ট্রিটমেন্টটা তিনি নিচ্ছেন, এখনও তার ওইখানে আসরের নামাজের পরে মাগরিবের পর থেকে এশা পর্যন্ত লোকজন আসে, ট্রিটমেন্ট নেয়ও। আমার কাছ থেকে আমাকে অনেক লোক বলে চলে যায়, পরে আবার ফেরত আসে, বলে যে ভাই ওই এক রীতি, বা 2 দিন 3 দিন। দেখুন, আপনি যখন কাউকে ঝাড়লেও তো সেটার একটা আসর থাকে তো না, তাই না? ওই আসরটা তো চলে যাবে, এই জন্য ঝাড়তে হয় নিয়মিত, পেছনে কাজ করতে হয়। ওই লোকেরা তো সেটা জানে না। তারা ভাবে কি জানেন, কিছু কিছু স্টুপিড হুজুর আছে দেখবেন গল্প মারে, খাস বাংলা বললাম, বসে বসে গল্প মারে, আরে অমুক রোগীর মাইয়ারে ঠিক করছি, অমুকের পোলারে ঠিক করছি, অমুকের বউরে ঠিক করছি, জানেন এখানে আইনা ধরে পিঠে খেলাইছি, মানে এরকম গল্প মারে। আজ পর্যন্ত একটা লোক আমার কাছে কোনো গল্প বের করতে পারে নাই, আপনারা ছাড়া। আপনারা তখন অভিজ্ঞতাটা শুনতেন, তারা গল্প মারতো বসে বসে, জানেন। আমার আফসোস লাগে, আমার খুব খারাপ লাগে যে লোকগুলো আমার তো রেকর্ড খুব ভালো, আল্লাহর অশেষ রহমতে আমার রেকর্ড খুব ভালো, কিন্তু ইতরও পাই, এটা ছেলে হোক মেয়ে হোক, আমি ইতরও পাই। একদিন এক মহিলা আমাকে ফোন, আমি চিনি না জানি না, হবে আমার মায়ের বয়সী, খুবই লাউডলি ফোনে কথা বলে। আমি এমনি ফোনে আমার সাথে কেউ লাউডলি কথা বলে পছন্দ করি না। আমি চিনি না জানি না, ফোন দিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ আপনি কে, আপনি অমুক, নিজের দিকে কথা শুরু করে দিচ্ছে, আমি কথা বলতে দিচ্ছে না আমাকে। হ্যাঁ আপনি কি অমুক, আমি জানতে পারছি আপনি ধরনের কাজ কারবার করেন, আমার সমস্যা আছে, আমাকে ঠিক করে দিতে হবে, আমি ঠিক হওয়ার পরে টাকা দেবো। আমার আমাকে না একটা কথা বলতে দেয় নাই, নিজেই কথা বলে যাচ্ছে। আমি ফোন কেটে দিয়ে ফোন নাম্বারটার সাথে সাথে না ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। আবার নিজের মেন নাম্বার থেকে ফোন দিছে, বলে যে হুজুর আমি আপনাকে ফোন দিচ্ছি, আপনার সাথে আমার কথা হলো, ফোনটা কেটে গেল, তারপর থেকে আপনার ওই নাম্বারে ফোনই ঢুকছে না হুজুর। তো হুজুর আমি আপনাকে ফোন দিলাম, আমার সমস্যা আছে, আমাকে সুস্থ করতে হবে, আমি অমুক দলের নেত্রী, আমি এটা করতে পারি না। আমি আবার ফোন কাটলাম তার। পরে জানলাম কি জানেন, এই মহিলা আমার একজন পরিচিত লোকের কাছে আসছিল, তাকে সুস্থ করে দিতে হবে, এবং তার যে পাগলামি, তার যে মানে সে অমুক দলের নেত্রী, এই পাগলামির কারণে সে একটা হজম করতে পারে না। হজম করতে না পারে সে বলছে, আমার সাথে বড় লোক আছে একটা, তার নাম্বার দিয়ে তার কাছে যান। মানে আমার নাম্বার ধরিয়ে দিছে।
তো তারপরে সে মহিলা আমাকে ফোন, অথচ দেখেন সে চিনে না জানে না আমাকে। একটা অভিজ্ঞতা শেয়ার করলাম যে আমি অনেক লোক দেখি, অনেক অভিজ্ঞতা আছে যে মানুষ কী ধরনের কথাবার্তা বলতে পারে, এটুকু আমি জানি। কিন্তু ওই যে এখন এই কথার প্রেক্ষিতে একটা কথা বলি যে হয়তো বলতে পারেন যে তাহলে আপনি এই যে মানুষ কটু কথা বলে এই সমস্ত কথায় কেন কান দেন? ওইটা হচ্ছে আমার এক্সপার্টিসের জায়গা, মানে যেই জায়গাটার কথা আমি বললাম, এই যে মায়া বলুন বা ভৌতিকতা বলুন, এটা আমার এক্সপার্টিসের জায়গা না, আমার তো একটা দায়িত্ব এটা। তো এইখানে যখন কেউ দেখতে পাচ্ছে যে আলিফ ভাই দায়িত্ব দিয়েছে কিন্তু তারপরও তারা এই সমস্ত কথাবার্তা বলে, তখন ওটা খারাপ লাগবে। কারণ এখানে তো আমি একটা কথার উত্তর দিব না জীবনে কাউকে, কারণ এই লোক আমার চোখের সামনেই নেই। এই হচ্ছে কিবোর্ডে বসে যা হচ্ছে তা লিখতে পারে। তো যেহেতু চোখের সামনে নেই, তার সাথে আমার তাকে করে কোনো লাভ নেই। কিন্তু পার্সোনাল লেভেলে তো আমি তাকে কখনো ছাড় দিব না, প্রশ্নই আসে না। এই জন্যই আর কি বললাম। আর ওই যে এখন যেই জন্য বললাম আর কি, ওই লোকের কথা হচ্ছে 300 টাকা হাত দিয়ে তিনি যে কাজ করতেন, মজার কথা বলি শোনেন। তার কোনো এক ইমার্জেন্সি কারণে তিনি এক বাড়িতে গিয়েছিলেন, কোনো এক ইমার্জেন্সির কারণে তিনি এক বাড়িতে গিয়েছিলেন, বাড়িতে জিনের সমস্যা। ওই বাড়িতে জিন গায়ে হাত তুলতো রীতিমতো, মানে ওনাকে এমন মারা মারছে, উনি প্রায় মাসখানেক ওনার ওই জায়গায় কাপড় দিয়ে রাখতো। কোন জায়গায় জানেন? ওনাকে পিটাইছে, মানে পিটাইছে বলতে কি, মানুষকে তো মারে, মারলে কি পিঠে মারে, জায়গা বা জায়গায় মারে না, ওনার গালে মারছে ইচ্ছা মতো, মারতে 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 ওনার দাড়ি কিছু অংশ তুলে ফেলছে একদম। বলছে যে বাইরে যায় মানুষের দেখাইস যত মানে যে পজেস্ট যে ব্যক্তি ছিল সেও মারছে, এবং পরবর্তীতে ওই ঘর অন্ধকার হওয়ার পরে 3-4জন মিলে মারছে। কিন্তু ওই ঘরের রোগী ছিল একজন, ওই 3-4জন কে বুঝতে পারতেছেন কে? তো দাড়িগুলো ছিঁড়ছে কয়েক জায়গা থেকে, মানে মনে হবে যে আপনার জাস্ট শেভ করে দিয়েছে, এরকম একটা অবস্থা। বসে যায় যা চেহারা দেখাস যা। তো পরবর্তীতে মনে করুন সে কয়েক মাস ওইভাবে ছিল যাতে কেউ বুঝতে না পারে যে তার সাথে কী হয়েছে। এরা বসে বসে গল্প মারে জানেন। আমি কোনো বাড়িতে যে বসেই বলি না যে জিন এদিকে আসো, আমি জানি না আমি কার সামনে মুখোমুখি, জানি তো না। তো এরপরে হয় কি, যে ওই যেই বাড়িতে যে সে মার খেয়ে আসছে না, ওই বাড়ির কাজ আল্লাহরই ইশারা বা ইচ্ছা প্রায় বছরখানেক পর আমার কাছে আসে। পরে আমি তাদের কাজ করার পরে আমি নিজেও বিপদের মুখোমুখি হই। ও একদিন বলবো 2 বাড়ির চিপার মাঝখানে ফেলে আমাকে ভালো বিপদে ফেলছিল। তো একদিন মায়াতে বলবো এটা। তো পরে যখন তার আল্লাহর রহমতে ঠিকঠাক হয়, তা ওই ব্যাটেলে আমাদের 3 মাসের মতো সময় লাগে, ওই বাড়িতে ওদের কাজ করতে 3 মাসের মতো সময় লাগে। তো তারপরে একদিন যখন মোটামুটি তাদের আর কোনো বিপদ আপদ ছিল না, অনেক দিন পরে সে, মানে সেই বাড়ির ছেলেটা হাসতে হাসতে বলছিল যে ভাই আমার মনে আছে আমার উপরে তো কোন জিনিস জানি বসে আছে, আমার সারাদিন মাথা বারবার এবং কানের মধ্যে ফিসফিস কথাবার্তা কয়। আমি নিজে উঠে যায় ওনাকে প্রথমে লাথিটা মারছিলাম, কিন্তু আমি নিজে মারি নাই, কিন্তু আমার মন বলতেছিল উঠে যায় একটা লাথি মার। আমি লাথি মারছিলাম ভাই, কিন্তু এরপরে ঘর অন্ধকার হয়ে গেছে এবং আমি জানি না ওনাকে কে মারছে। আমি ওনাকে অপমান করার জন্য বলছি না, কিন্তু এটা তো সত্যি ঘটনা। মার তো আমিও খাই, কিন্তু ব্যাককলগিরি করে তো মার খাই না। উদাহরণস্বরূপ বললাম আর কি। এবার পডকাস্টের এই অংশে, একদম শেষ অংশে, এখন বেশি বড় করবো না, কারণ এখনই তো রেকর্ড করছি, এখন বাজে একটা কত 37। তো 2-1জন ভাই জিজ্ঞেস করেছিল এখন একটু যুদ্ধর ব্যাপার নিয়ে কথা বলতে, বিশেষ করে লোকমান ভাই আগেও একবার জিজ্ঞেস করেছিল, আমি অনেক কথার উত্তর ওনাকে দিতে পারিনি কখনো। তো লোকমান ভাই হচ্ছেন আমাদের মায়ার একনিষ্ঠ শ্রোতাদের মধ্যে একজন। আপনারা সবাই আমাদের মায়ের শ্রোতা, ভৌতিকতা মায়ের শ্রোতা। তো লোকমান ভাই জিজ্ঞেস করেছিল ইরানের ব্যাপারটা নিয়ে। এখন আমরা কিন্তু জানি যে ইরানে কী ঘটছে, তাই না? এবং রিসেন্ট এটাও তো আমরা খবর পেলাম, মানে শোনার কথা আর কি, যে যুক্তরাষ্ট্র একটা অভিযান চালায় এবং 3টা মানে নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে নাকি তারা বোমা হামলা করে, এবং বিনা উস্কানিতে তো ইসরায়েলি এই কাজ করে সবার আগে।
কিন্তু আমি আপনাকে একটা মজার কথা বলি, দেখুন, ইসরায়েলের ড্রোন যাক অথবা ফাইটার জেটগুলো যাক, কাদের আকাশের উপর দিয়ে গিয়েছে, ও, আশপাশে সবই মুসলমান, বুঝতে পারলেন? আরে ইসরায়েলের যে প্লেনগুলো গিয়েছে, যে ফাইটার জেটগুলো, এরা সব মুসলমান কান্ট্রির উপর দিয়ে গিয়েছে। আমি কিন্তু কোনো গোত্রের কথা বলছি না, আমি বলছি যে মুসলমান কান্ট্রির উপর দিয়ে তারা গিয়েছে, তারা মুসলমান কান্ট্রির উপর দিয়ে গিয়ে আরেক মুসলমানের ঘরে হামলা করে দিয়ে চলে আসে, আর আমাদের এখানকার এই মুসলমানরা শুধুমাত্র তীব্র নিন্দা জ্ঞাপন করে। এই ভার্সন আর কি, মানে রোবটিক কথাবার্তা যেরকম সিলেক্টিভ কথাবার্তা থাকে না, তীব্র নিন্দা জানাই, ঠিক এরকম তারা তীব্র নিন্দা জানায়। মূল কথা হচ্ছে কি, যখন রাস এবং ব্ল্যাক লিকুইডের ফ্যারকার মধ্যে পড়েছিলাম, ওই সময় জানতে পেরেছিলাম যে চারপাশের জায়গা জায়গায় ছড়িয়ে থেকে সব কিছু নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। দেখুন, যত কিছুই হোক, সামনের দিনের সবচেয়ে বড় সুপার পাওয়ার কে হবে জানেন? ইসরায়েল। এটা হতেই হবে, ইসরায়েলের জয় হতেই হবে, এটা প্রফেসিরই পার্ট। কিয়ামতের যতগুলো ঘটনা ঘটবে, এই ঘটনাগুলো কিন্তু সবই মিডল ইস্ট ঘিরে ঘটবে। এই ইসরায়েল কিন্তু যতক্ষণ পর্যন্ত থার্ড টেম্পল তৈরি না করবে, ততক্ষণ পর্যন্ত এই রাহাজানি চলবে। একবার থার্ড টেম্পল তৈরি হবার পরে না শুরু হবে সব, তারপরে না ঘটনা ঘটবে, তারপরে না এদের পতন ঘটবে। এরা যেভাবে আমাদের ছেলে মেয়েদেরকে মেরেছে, এদের ছেলে মেয়েদের অবস্থা এরকম হবে। শিশুদেরও রাখবেন না, এটা আল্লাহই রাখবেন না। আল্লাহ বিচার করেন, এবং আল্লাহর বিচারের ধারে কাছে পৌঁছাবার ক্ষমতা অন্য কারো কোনোদিনও সাধ্যই ছিলও না, যাবেও না, ইম্পসিবল। কিন্তু এটা মানতে হবে যে ইসরায়েল এখন ইন্টারন্যাশনাল পলিটিক্স খুব ভালোভাবে সে হ্যান্ডেল করছে, কারণ আপনার আমেরিকাকে ইজিলি নাড়াতে পারছে। আমেরিকা মানুষের কথা কিন্তু আমেরিকা চলে না। মনে হয় আপনাদের যে আমেরিকার কথা আমেরিকার মানুষজনেরা শুনে না? আমেরিকার মানুষজন তো দেখতে পাচ্ছে যে ইসরায়েলের মধ্যে পুংটা একটা দেশ ওদের দেশকে চালায়। আসলে সত্যি কথা, এখন কিন্তু এই অবস্থায় ওদের পলিসি ডিকটেট করে এখন ইসরায়েল, নেতানিয়াহু। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মতো কোনো পরিস্থিতি কখনো তৈরি হবে না। ডিরেক্ট মালহামা হবে, ডিরেক্ট খুনাখুনি। ওইটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলে তা লাভ নেই, ডিরেক্ট খুনাখুনি হবে। তো মনে করুন আপনার এখনই ইরানের পতন ঘটবে না, এবং সামনের দিকে আমার মনে হয় না আরও বেশি হামলা বাড়বে, কারণ ইরান তাদের উত্তর দিতে থাকবে। এবং দেখুন, এটা কত আফসোসের ব্যাপার, আমি বাঙালি কিন্তু আমি ইরানকে সাপোর্ট করতে পারি না। আমার দেশের সরকার বলতে পারবে না যে আমি ইরানের পক্ষে, এই ধরনের কাজ বন্ধ করতে হবে। আমাদের দেশের সরকার বলতে পারবে না। ট্রাম্প দিয়ে দিবে স্যাংশন, ট্রাম্প বলে দিবে যে বাংলাদেশ থেকে ট্যারিফ বাড়ায় দাও, ফকিনি বানায় দাও বাংলাদেশকে। বলতে পারবে না বাংলাদেশ যে আমরা ইরানের পক্ষে, কেউই বলবে না, কারণ ইরানকে কেউ পছন্দ করে না, কারণ তারা শিয়া। এখানে শিয়া সুন্নি নিয়ে কথা না, আমি শিয়া না, আমি সুন্নি না, আমি জানি না আমি কী জিনিস। আমি ছোটোবেলা থেকে মসজিদে নামাজ পড়ি, আমি সবসময় দেখি যে নাবির নিচে হাত বাঁধতে, আমার অভ্যাস ওইটাই। আমি মসজিদে কখনো জোরে আমিন বলি না, আস্তে করে আমিন বলি। আমি জানি না মানুষ কেন জোরে বলে, আমি জানি না, তো কিছু বুঝি না, আমি এখনও বুঝি না। তো ফেরকা ফেসাদ আমি বুঝি না ভাই, প্লিজ। এখন আমাকে কেউ আকিদার দাওয়াত দিতে আসলে লাভ নেই। কেন জানেন? আমি নামাজ ওইভাবেই পড়ি ছোটোবেলা থেকে, মসজিদে যেভাবে দেখে আসছি শেওড়াপাড়া থাকাকালীন অবস্থায়। আমি ওই মসজিদের ওই রীতিতে নামাজ পড়ি আজ পর্যন্ত, ওইভাবেই 2 রাকাত নামাজ, ওইভাবেই 3 রাকাত নামাজ, ওইভাবেই 4 রাকাত নামাজ, ওইভাবেই তাশাহুদ, ওইভাবেই সানা, ওইভাবেই সব কিছু, ওইভাবেই বৈঠকে বসে আঙ্গুলে ইশারা দেওয়া, ডান দিকে বাম দিকে সালাম দেওয়া, এক্সট্রা কোনো তাকবির দিই না, কোনো কিছু না, মানে জাস্ট অ্যাজ ইউজুয়াল। এখন হয়তো আমি শুননি, আমি জানি না, মানে হয়তো এই ডেসক্রিপশন আমি শুনি, কিন্তু সেরাও তো মুসলমান। আকিদা ভিন্ন হতে পারে, আকিদাগত গলত থাকতেই পারে, কত দলের ভিতরে আকিদাগত গলত রয়েছে। এই যে ইরান আজকে একা, তার পাশে ইরাক রয়েছে, সৌদি রয়েছে, তুর্কমেনিস্তান রয়েছে, টার্কি রয়েছে, কেউ আগাবে না।
এই আজকে থেকে 400 বছর 500 বছর আগে এই সুন্নি ডমিনেন্ট ইরান ধীরে 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 যখন এদের পট পরিবর্তন ঘটে, ওই ডাইনেস্টিটা চলে আসে, তখন ধীরে ধীরে তাদের ভিতরে কি যে শিয়ার যে ব্যাপারটা, শিয়া হওয়া বা এই তাদের রিলিজিয়াস অ্যাক্টিভিটিটা শিয়া মানে শিয়া কেন্দ্রিক হয়ে যাওয়াটা, এখন মনে করুন যে কনভার্সন হয়েছে, তো মানে সুন্নি থেকে বা যে কোনো কিছু থেকে তাদেরকে শিয়া করা হয়েছে। হয়তো এই সমস্ত কারণে মানুষ হয়তো ইরানকে পছন্দ করে না, কিন্তু দেখুন ইরানই তো একা লড়ছে শুরু থেকে এখন পর্যন্ত মনে হয় দেখলে। না সৌদি কখনো কিচ্ছু করেছে, না ইরাক কিচ্ছু করেছে, না কুয়েত, না সরি কাতার, না তুর্কমেনিস্তান, না কেউ এরা কিচ্ছু করেনি। টার্কি তো অটোম্যান ছিল, তারা তারা এম্পায়ার নিয়ে ধাক্কাধাক্কি করে গেছে সবসময়। কিন্তু ইরান মাঝখান দিয়ে ওই সাপোর্টটা দিয়ে গিয়েছিল। হয়তো আমরা ইতিহাস এখন ভুলে গিয়েছি, ইতিহাস ঘাটতে হবে আপনাদেরকে, ইতিহাস মুছে দেওয়া হচ্ছে। ইরান কিন্তু মুসলমানদেরকে অনেক বেশি সাপোর্ট দিয়েছিল। শুনুন আল্লাহ রাসূলের হাদিসটা মনে নেই কোথায়, কিন্তু আমি পড়েছিলাম, তিনি বলেছিলেন ইরানের এই এরিয়াটা এরা মুসলমান হবে, এরা মানে মানে এদের এত বেশি গ্রোথ হবে, এরা এত বেশি ইন্টেলিজেন্ট হবে। আমি কিন্তু হাদিসটা জানি না, কিন্তু আমি শুনেছিলাম, ভুল না, আমি এটা শিওর গ্যারান্টি দিয়ে বলছি যে তিনি বলেছিলেন যে তারা ভবিষ্যতে অনেক বেশি জ্ঞানী হবে এবং তারা ভবিষ্যতে অনেক বেশি কী বলে এটাকে সাকসেস হবে, যেটাই হোক। মানে তিনি জানতেন যে ইরানিদের ভবিষ্যৎ উজ্জ্বল, তারা শক্তিশালী অবস্থানে যাবে। ইরান তো তখন পার্সিয়ান এম্পায়ারের ভিতরে ছিল, তো তিনি এটা জানতেন যে পার্সিয়ানরা মুসলমান হবে, এবং ওই আর কি ওই হাদিস আর কি ওই কথাটা যে তাদের উন্নতি হবে অনেক। এবং শেষ সময়ে অন্যান্য কিতাবগুলোতে, বিভিন্ন কিতাবে বিভিন্ন সময় বলা আছে, বিভিন্ন জায়গাতে ইরানের রোলটা হবে সবচেয়ে বড়। আপনি অস্বীকার করেন না প্লিজ, নিজের মন মতো একটা মতাদর্শ তো দিতে পারবেন না। আমিও কিন্তু সুন্নি, আমি কিন্তু শিয়া না, আমি কিন্তু ওই যে ওগুলো করি না যেগুলো তারা করে। আমি আপনার মতোই নামাজ কালাম পড়ি, ঠিক ওইভাবে যেভাবে বললাম। কিন্তু এই শেষ সময়কালে এই ইরানের রোলটা হবে সবচেয়ে ভাইটাল, এই ইরানের রোলটাই হবে সবচেয়ে বড় ভাইটাল। এবং এই যে আফগানিস্তানের কোনা, তুর্কমেনিস্তান, ম্যাপটা কথা ভুলে গিয়েছে, মানে 4টা বর্ডার মিলানো এলাকা থেকেই তো সেই বাহিনীটা আসবে, যে বাহিনীতে যোগ দেওয়ার কথা আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন। হাদিসগুলোকে টেম্পার করা হয়েছে কেন জানেন? যদি আপনি বিশ্বাস না করতে পারেন, হাদিসগুলো কিন্তু মিথ্যা না। যেটা মনে হবে যে জাল হাদিস, সেটাকে টেম্পার করা হয়েছে, টেম্পার করার কারণেই এখন মনে হয় যে জাল হাদিস। নবীর কথা কখনো মিথ্যা হবে না, মিথ্যা হয় প্রশ্নই আসে না। তো ওই পতাকাবাহী দল তো আসবে, তখন আপনাকে আমাকে যোগ দিতে হবে, কারণ আমরা সেটা জেনে যাব। আজকে আইএস যদি কালো পতাকা বহন করে, তার মানে এই তো না যে তারা সেই লোক, প্রশ্নই আসে না। সেটা আলামত আল্লাহ রাসূল দিয়ে গেছেন, আমাদেরকে সেটা খুঁজতে হবে তার হাদিসে। তাদের তাদের সংখ্যা 70,000 হবেই, 70,000 হবে, পারফেক্টলি 70,000। নবী বলেছেন, এর বাইরে কোনো কথা নাই। এখন যদি নবী যদি বলেন যে 70,000 লোকই পুরো পৃথিবীর মানুষের বিপক্ষে যুদ্ধ করবে, তাহলে অবশ্যই করবে, নবী যদি বলে থাকেন আর কি, আমাদের রাসূল। তো তারা আসবেন এবং তখন ওই ফাইনাল ব্যাটেলের টাইম শুরু হবে এবং ইমাম মাহাদির আত্মপ্রকাশ হবে সেই সময়। এর আগ পর্যন্ত আমি আপনাদেরকে বলে রাখি, যদি আমি বেঁচে থাকি আগামী কয়েকটা বছর, তাহলে নিজের চোখে দেখবেন যে ইরানের পতন কিভাবে হয়। রাস আমাকে বলেছিল জানেন যে ওরা কিভাবে ইনফিলট্রেট করেছে পুরো মিডল ইস্টের ভিতরে, ইরানকে এখন পর্যন্ত বাঁকা করতে পারেনি। কেন জানেন? ইরানের কিছু কিছু জায়গায় ডিরেক্ট ফেরেস্তান নাকি পাহারা রয়েছে, এই জন্য ওরা ইনফিলট্রেট করতে পারে না ওই সমস্ত জায়গায়। তো ওরা ইনফিলট্রেট করে কোথায় জানেন? মানুষকে, ইরানের জনগণকে ইনফিলট্রেট করে, মানে তাদের কান পরা দিতে শুরু করে দিয়েছে। আপনি তো বাংলাদেশে বসে ইরানের মানুষের মাথায় কী চলছে সেটা তো আপনি জানেন না, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি,
ইরানের মানুষ কোনো মতেই চায় না যে ইরান যুদ্ধ করুক। ইরানের মানুষ কোনো মতেই চায় না যে ইরান ইসরায়েলের এই হামলার প্রতিবাদ করুক। বিশ্বাস করেন, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, ওরা ইতিমধ্যে মুনাফেক হয়ে গেছে। ওরা, এটা ঠিক, একটা সরকার ভুল করে, এই ভুলটা তো করানো হয়, এবং এই ভুলটা করায়ও শয়তানে, এবং ভুলটা নজরে আনাও শয়তানে, ভুলটা করায়ও শয়তান আরেক লোকের সাথে, এবং শয়তানও সেই ভুলটা করানোর লোককে ভিকটিম বানা দেয়, এবং ভিকটিম বানানোর পরে সেই ভিকটিমের কানে বলে তোদের গভর্নমেন্ট এই কাজ করেছে, তুই যে জুলুমের শিকার, তোর গভর্নমেন্টের দোষ। ওরা ইনফিলট্রেট করে ফেলেছে সব জায়গায়, এবং ইরানের মানুষজন কোনো মতেই চায় না যে ইরান যুদ্ধ করুক। বিশ্বাস করেন, নইলে ইরানে কিভাবে, ইরানের মুসলমান তারা কিভাবে ইহুদিদের এজেন্ট হয়? ওরা তো এজেন্ট ধরে ধরে ফাঁসি দিচ্ছে না। বিশ্বাস করেন, কম করে হলো কয়েক হাজার এজেন্ট আছে এখানে। মুসলমানই ভাই, মুসলমান টাকার কাছে বিক্রি হয়ে যায়। আপনি যত কিছু বলেন না কেন, মুসলমান টাকার কাছে বিক্রি হয়ে যায় ভাই। এই জনগণ, লিবিয়ার পতন হয়েছে না, চোখে দেখেছেন না? আরব বসন্ত এনে পুরো আরবকে ধ্বংস করে দিয়েছে না? ঠিক তেমনি ইরানের ফল হবে। ইরানের জনতা এই নায়ক হয়ে উঠবে, একটা কিছু ঘটাবে, একটা বড় ঘটনা ঘটবে আগামী কয়েক বছর পরে। ইরানের জনগণ ক্ষমতা টেক ওভার করে নেবে, এবং একজন পাপেটকে বসানো হবে, যে পাপেট শেষমেশ ইসরায়েলের সাথে চলে যাবে, এবং ইসরায়েল পুরো মিডল ইস্টে নিজেদের কবজা বাড়ায় নেবে, এবং একেবারে সগর্বে, মানে একেবারে সগৌরবে তারা বলবে যে তারা থার্ড টেম্পল তৈরি করবে এখন, এবং তারা সিন্ধুকের খোঁজ পেয়ে যাবে, আসলেই পেয়ে যাবে। কিন্তু উদ্ধার করতে পারবে কিনা এটা আমি জানি না। আমার তো মনে হয় না উদ্ধার করে, মানে আমার মনে হয় আর কি, এটা আল্লাহ পাইয়ে দিবেন, কারণ এটা আল্লাহর কাছে কঠিন জিনিস না। কিয়ামতের আলামত তো একটা নিদর্শন, এগুলো সব ইমানের 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 খুবই কাছাকাছি একটা ব্যাপার। তো মনে করুন যে আপনার এই গোদগোদ শব্দ যেটা পাচ্ছেন, এটা আমার বিড়ালের, অন্য কেউ না, কোনো জিন না। বাইরে কুকুর ডাকছে, ওটা কুকুর, আর পাশে যে গুদগুদ শব্দ শুনছেন, এটা বিড়ালের। তো ইরানের পতনটা একেবারে সামনাসামনি আসবে, আপনাদের জীবদ্দশা হয়তো দেখতে পারেন। আমার কথা মিলিয়ে নিন সেদিন, এবং ইসরায়েল হয়ে যাবে দুনিয়ার 1 নম্বর কান্ট্রি, যার কথা সবাই শুনতে তখন বাধ্য। এই যে ব্যালিস্টিক মিসাইলগুলো যে ছোড়া মারা হয়, অনেক মানুষ বলে যে, আমি হাসি যে ইরান তার সৈন্য পাঠাবে, কিভাবে পাঠাবে? আরেক দেশের উপর দিয়ে। যে দেশের আকাশ সীমা ব্যবহার করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ওই দেশের আকাশ সীমা ব্যবহার করে যে ইরানে হামলা করে, সেই দেশের স্থলভাগের উপর দিয়ে আর্মি যেতে পারবে? এই জায়গা থেকে ওই জায়গায় আর্মি যাওয়া কি সহজ জিনিস? তো যত বেটার হবে সব কিছু ওই যে মিসাইলের উপরে হবে, এই ড্রোন অ্যাটাকের উপরে হবে, হাই অল্টিটিউড ওয়ারফেয়ারে হবে। কিন্তু এখন ইরানের কোনো কিচ্ছুই করতে পারবে না, বিশ্বাস করেন। আপনি দেখেন না ইরানের জয় হয় কীভাবে এই এখন, কিন্তু এই জয়টাই ইরানের পতন ডেকে আনবে। ইরান এখন জিতবে, ইসরায়েলও তাদের কৌশল বদলাবে, এরপরে পতনটা ঘটে যাবে মানুষের দ্বারাই। ডিস্টেবলাইজ বলে ওটা আর কি। তখন ওরা করবে কি, মানুষের কানে ঢোকা শুরু করে দিবে, মানুষকে দাঁড় করে দিবে গভর্নমেন্টের বিরুদ্ধে, কারণ একটা গভর্নমেন্ট তো স্ট্রং হোল্ড ধরে রাখে, তাই না? মানুষকে দাঁড় করে দিবে গভর্নমেন্টের বিরুদ্ধে, এরপরে যা হবার তাই হবে। আমার আফসোস লাগে এবং কষ্ট লাগে যে এই একটা মাত্র মুসলমান দেশ এই মুহূর্তে লড়ে। আপনি বলতে পারেন যে তাহলে গাজায় কেন, মানে গাজা যখন এরকম করছিল ইসরায়েল, তখন সে কেন করেনি? কারণ ইসরায়েল গাজা এটা করলেও কেউ তো মানে হামলা করবে না ইসরায়েলের উপর ওই সময়, কারণ ইরানের পেছনে অনেক আগে থেকে পড়ে আছে সবাই। ইরানই তো একমাত্র মানে এক হিসেবে একমাত্র বাঘ ওই বনের, ওই মিডিল ইস্টের যদি আপনি বন ধরেন, তো ওই বনের এই মুহূর্তে বাঘ তো ইরানই।
ওই বাঘ খতম না করতে পারলে তো জঙ্গল করা সম্ভব না। তো ইরান যদি গাজাকে বাঁচাতে যে একটা মিসাইল মারতো ভাই, তখন তো অ্যাটাক এমনিই আসতো। এখন তো অ্যাটাক করেছে ওরা নিজেরাই, ইসরায়েল নিজে থেকে আনপ্রভোক অ্যাটাক করেছে ইরানের উপরে। তো এরপরে ট্রাম্প, শুনুন, ওর মতো স্টুপিড না দুনিয়া তার কোথাও পাবেন না। এর উপরে ভরসা করেন না, এটা পাগল। এরা যদি এখন চীন যাতা দেয় না, দেখবেন যে কয়ে দিবে যে ইসরায়েল তুমি চুপ থাকো। বুঝতে পারলেন? তো এটা নিশ্চিত থাকুন যে চীনে, কি বলি, এটা নিশ্চিত থাকুন যে ইরানের এইবার জয় হবে, কিন্তু এই জয়ই তার পতন ডেকে আনবে সামনের দিকে। আর ইরানের জনগণই এর জন্য দায়ী থাকবে, ইরানের সরকার না। হ্যাঁ, জুলুম হয়, আমি জুলুমের বিরুদ্ধে কথা বলছি না, আমি বলছি যেটা মাস প্ল্যান, সেই মাস প্ল্যানের কথা। সরকার জুলুম করে, এটা কেউ ঠেকাতে পারবে না। জুলুম আপনিও করেন, আমিও করি, আমরা সবাই করি। আমি পডকাস্টের ওই অংশ যেটাতে রাসের ঘটনা বলেছি, সেখানে একটা কথা বলেছিলাম যে পাওয়ার আমাকেও, মানে ক্ষমতা আমাকেও তো করাপ্ট করে ফেলেছিল। তো ক্ষমতা আসলে আমাদেরকে করাপ্ট করে ফেলে। আরও কথা বলবো ইনশাল্লাহ সামনের দিকে, যত সময় যাবে তত বলবো অনেক কথা। কিন্তু ইরান নিয়ে কথা এটাই, ইরানের এখন জয় হবে, এরপরে এর পতনের মনে করুন যে কাউন্টডাউন শুরু। আমরা সব হারাবো এবং চোখের সামনে দেখব যে ইসরায়েল কিভাবে পুরো দুনিয়াকে শাসন করে। তারপরে সে থার্ড টেম্পল বানাবে, তারপরে মনে করুন যে কিয়ামতে সেই সিস্টেমটা বা সিস্টেমেটিক ওয়েতে যেভাবে হওয়ার কথা সব কিছু শুরু হয়ে যাবে। নবীর প্রফেসি শুনতে হবে, আমরা তো আসলে প্রফেসি জানি না, দুমদাম বলে ফেলি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। ভাই, তৃতীয় বিশ্বযুদ্ধ মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যদি শুরু হয়, কালকে বাংলাদেশের প্রোডাক্টের দাম বেড়ে যাবে, আসমানে উঠে যাবে, 3 দিন পরে দেখবেন যে বাংলাদেশে খাওয়ারই নেই। আপনি যে কথাটা বলেন, আপনি জানেন এই কথা ওয়েট কী জিনিস? আমি জানি আমাকে অনেক মানুষ বলে যে আমি স্টুপিডের মতো কথা বলি, আমি পাগলই, কিন্তু পাগল হইলে আমি সেন্সে আছি। আমার মতো অনেক পাগল আছে, তারাও সেন্সে। তৃতীয় বিশ্বযুদ্ধ কখনোই হবে না, হবেই না। একেবারে সরাসরি মালহামা, অর্থাৎ অধিক মানুষ মারা যাবে এবং একটা ক্রাইসিস হবেই, একটা নিউক্লিয়ার ক্রাইসিস হবেই। মানে নিউক্লিয়ারে যে মানুষ মারা যাবে সেটা বলছি না, মানে একটা নিউক্লিয়ার ক্রাইসিস হবেই। রাস আমাকে ইঙ্গিত দিয়েছিল যে একটা নিউক্লিয়ার ক্রাইসিস হবেই সামনের দিকে, আমি জানি না এটা কোনটা, কিন্তু হবে। তো এই ছিল কথা, পডকাস্টের অংশ এই জায়গায় আজকে শেষ করি। এখন অ্যাটাচ করে দেব রাসার ফাইলটা। এখন বাজে 1:56, আর কিছুক্ষণের মধ্যেই রেন্ডার করে ফাইলটা আপলোড করে দিব সরাসরি, কারণ আজকে কয়েক ঘন্টা দেরি হয়ে গেছে এমনিতেও। আমাকে মাফ করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি এবং এখন শুরু হয়ে যাবে রাস্তার অংশটা, দ্য কিলিং অফ হাইকেল। রেভারেন্ড আমাকে যেটা বলেছিল সেটা সেই সময় করা সম্ভব না। সেই সময় কেন, তার চেয়ে পরবর্তী সময়তেও তা করা সম্ভব না। একেবারেই আপনার হাতের সীমানা রেখার বাইরে, নাগালের অনেক বাইরে। ওই কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল এবং ওই সময় ধীরে ধীরে বেইজ্জতে রেখে যাওয়া বিভিন্ন লোকেরা বিভিন্ন জায়গা থেকে মাথা চাড়া দিয়ে উঠছিল। আমরা মানুষের কাজ করি, আমরা যখন মানুষের কাজ করি, মানুষের ব্যাপারে তো আমরা খোঁজ খবর নেই। খোঁজ খবর নিতে যেয়ে জানতে পারলাম যে ওরা কারো না কারোর পেছনে লেগে যায়। কীভাবে লেগে যায়? কারণ ওই লোকেরা যখনই আমার সাথে কন্ট্যাক্ট করে, তখনই ওদের কেউ না কেউ, এই যে কন্ট্যাক্টটা হলো আমার সাথে, এই কন্ট্যাক্টের থ্রুতে তাদের পাশে পৌঁছে যেত। দেখা গেল যে কোনো ব্যক্তি যদি আমাকে জিজ্ঞেস করতো বা একটু জানতে চাইতো তার কোনো সমস্যা আছে কি না, ওই দিন রাতের বেলায় তার সমস্যা তৈরি হয়ে যেত। এবং আপনিও স্বীকার করতে পারবেন, আমিও স্বীকার করব, কিন্তু আমার বিবেক আছে, আল্লাহ আছেন। আমরা জানি ঘটনা কেন হয়, ঘটনা কার জন্য হচ্ছে। সেই ব্যক্তি জানে না
যে আমার কারণে সে সাফার করবে, এটা তো হতে পারে না। ওই সময়টায় আমি একদম একা, দিগন্ত তারা একা চারপাশে পেরে উঠতে পারবে না তো। আর আমি সাহেবের কথা তো জানেনই। তখন যখন এমন একটা পরিস্থিতি ধীরে ধীরে দাঁড়ায় যে বহরের কাজও করতে হয়, বহরের লোকেরাও আসে, তারা বিভিন্ন জায়গায় আঙ্গুলের ছাপ দিতে বলে, সেই ছাপগুলো দেই, বিভিন্ন কথা জিজ্ঞেস করে হ্যাঁ বা না বলি। যত সময় যাচ্ছিল তত আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে এটা হওয়ারই কথা আমার সাথে। এই যে আমি পরিপক্ক হচ্ছি যত সময় যাচ্ছিল, কিন্তু দ্রুত আর কি, এটা আমাকে একটা ইশারা দিচ্ছিল যে এই যে জ্ঞান, এই যে পরিপক্ক হওয়া, এটারও একটা না বদগুণ আছে। ক্ষমতা মানুষকে দুর্নীতিপরায়ণ মানেই ফেলে, জানেন? যে কেউ ক্ষমতা পেলে সে সেটা দুর্ব্যবহার করবেই। আমি তার বাইরে ছিলাম না, আমি তার বাইরে কখনোই ছিলাম না। এই যে যখন বহর আমার সামনে এলো, আমি যখন বুঝতে পারলাম যে এই বহর এখন জানে এবং তারা মানে, তখন এই বহর আমি যেটা বলবো সেটাই করবে। আমার এই না যে কেউ আমার গোলাম, কিন্তু আমি জানতাম এই বহরের লোকদেরকে দিয়ে তো আর বেইজ্জতের পেছনে লাগানো যাবে না, মানে তার ওই লোকদের পেছনে। তখন উপায় আর ছিল না। আমি জানতাম যে কতগুলো লোককে তারা বন্দি করে রেখেছে, যারা হচ্ছে 150 আনা, এবং তারা অনেক খারাপ। যদি খারাপ না থাকতো কেউ কাউকে বন্দি করে না। প্রত্যেকের পেছনে একটা ব্যাক স্টোরি পাবেন, ইমোশনাল ব্যাক স্টোরি, কিন্তু সেই ইমোশনাল ব্যাক স্টোরিটা তো মাত্র একটা ঘটনা, পেছনে তো আরও অনেক ঘটনা আছে। আমি জানতাম খাবাখানার কথা, আমি জানতাম গোলজারের কথা, আমি ভূতের কথাও জানতাম, আমি বাকি সবার কথাও জানতাম। এবং আমি এটুকু বুঝতে পারি যে শয়তানের সাথে শয়তানের মতো করে চলতে হয়, কারণ সে সব জায়গায় বিরাজ করতে পারে। ওরা বেজুত লোক চারপাশে বিরাজ করছে এখন। এই সময় আমার দরকার এমন কিছু লোক যারা কোনো কিছু কেয়ার করবে না, কিন্তু তারা আমার কথা শুনবে কিভাবে, কি কারণে শুনবে? একটি তো রাস্তা, তাদেরকে মুক্ত করো, মুক্ত করলে তারা কথা শুনবে। ডিল, ডিল যেটা আপনি করবেন, আপনার সাথে আমার একটা ডিল হলো, আপনি সেটাকে ফলো করলেন না, আপনার উপর নির্ভর করে। কিন্তু তাদের সাথে যদি আপনি ডিল করেন, সেটা তো ফলো আনফলো করার কোনো ব্যাপার না, ডিল হয়েছে, ডিল পরিপূর্ণ হতে হবে। আমি সবার কথাই কম বেশি জানতাম, এবং মাথার মধ্যে এটাও কাজ করছিল যে আমাকে এক এক করে সবাইকে কোনো না কোনো জায়গায় মিলাতে হবে। এর মধ্য থেকে এমনও ছিল যে আমরাই বেশ কয়েকটা পিচাসকে বিভিন্ন লোকের বাড়ি থেকে সরানোর সময় বলে দিয়েছিলাম যে আমার হয়ে কাজ করা লাগবে, বলে দিয়েছিলাম। ডাঙ্গুয়ার হাওর তখন আমার সামনে এসে পৌঁছায়। আলগার্জের ওই মেয়েরা আমাদের পেছনে পড়ে গিয়েছিল। ওরা অনেক সময় ধরে অপেক্ষা করছিল কিভাবে আমার কাছে পৌঁছাবে, কিভাবে আমার ঘাড় মটকাবে। কিন্তু ওই যে বললাম, মনে আছে একটা পিচাসের কথা, তাকে আমি পাঠিয়েছিলাম আলাদাভাবে খবর নেওয়ার জন্য, তাকে মেরে ঝুলিয়ে দিয়েছে। এই যে এত কিছু পেছনে ঘটছে, এটার উপরে যে আবার আরেকজন নজর রাখছে, সেটা কিন্তু আমি জানি না। কাজীরা যে, মানে কাজী বলতে একটা ফিগার আছে আমি জানতাম, কিন্তু তারা এই যে তাদের একটা, মানে তাদের যে ব্যবস্থাপনা, তারও যে একটা হেড, এটা আমি জানতাম না কখনই। বলা যেতে পারে সুপ্রিম কোর্ট। কাজীরা যে এতদিকে খেয়াল রাখবে সেটা তো আমি জানতাম না। টাঙ্গুয়ার হাওরে সেদিন যখন শহরের লোকদের মধ্যে থেকে যারা ডুবুরি এবং কয়েকজন গোতাখোর যারা আটকে গেল, আমি তো তাদেরকে ফেলে দিতে পারি না। তারা আমার কাজ করেছে, কিন্তু তারপর আমার তো এখানে লোক ছিল, আমি তো তাদেরকে এভাবে ফেলতে পারবো না। এবং সেই ফলশ্রুতিতে খায়বার খানকে বের করা এবং অন্যান্য সব কিছু যখন আমি একই ফ্লোতে একই টাইমে করে যাচ্ছিলাম, যখন রাতের পর রাত, প্রত্যেকটা রাত, বিভিন্ন রাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করে বেড়াচ্ছি, এই জিনিসটা যে আমাকে যে করাপ্ট করে ফেলছে সেটা আমি টের পাচ্ছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল সব কিছু রাইট, ক্ষমতা আপনি হাতে পেলে আপনিও ফেরেশতা থেকে শয়তানে পরিণত হবেন।
ক্ষমতা এত ভয়ঙ্কর জিনিস। আমি ওই রাস্তায় হাঁটছিলাম, টের পেতে পেতে অনেক দেরি হয়ে যায়। ততদিনে একটা গ্রুপ তৈরি হয় আমার, এবং যখনই কোনো লোক আক্রান্ত হতো, আমার কাছে আসার পরপরই বেজুদের লোকদের আক্রান্ত হতো, এরাই যেত, এরাই মারামারি করতো, এরাই কাটাকাটি করতো, এরাই সব কিছু করতো। যে ব্যক্তি আমার কাছে সাহায্যের জন্য আসতো সেও সাফার করতো, আর এই যে আমি যে গ্রুপটা পাঠাতাম এরাও সাফার করতো। এ দুইটা জিনিস কি বোঝা যায় কি অন্যায় না? অন্য কারোর হয়তো সেই পরিমাণ সাহস নেই, কিন্তু আমার আছে বলার যে ক্ষমতা পেলে আমিও খারাপ হয়ে যাব। হয়তো ওই সময় আমি সব কিছু জানতাম। রাজকে টেক্কা দেওয়ার কথা মাথার মধ্যে 2-4 বার আসছে না এমন না, এর চেয়ে তো বেশি বার এসছে। কিন্তু এমন একজনের বিরুদ্ধে আপনি কীভাবে দাঁড়াবেন যার ব্যাপার আপনি আগা থেকে গোড়া জেনে গেছেন, যে সে আলবেনিয়ান যখন হামলা করেছিল সে কী করেছে আলবেনিয়ানের হাল, এবং আমার চোখের সামনে তো সে বেজুসকে কীভাবে ধরে নিয়ে গেছে। ইস্টার্ন হাইকমান্ড যখন সে গুড়িয়ে দেয়, এই ব্যাপারগুলোকে আমি জানি না, তখনও তো জানতাম, কিন্তু আমি তখন পর্যন্ত জানি না রাস তার পুরো হাইকমান্ড সিস্টেমটাকে ডিমোলিশ যে করবে, এটা আমি জানতাম না তখনও, জানতাম না। কিন্তু এটাও ঠিক, কেউ সেজেন্ট চারপাশ থেকে আমাকে তখন মেসেজের পর মেসেজ দিয়ে যাচ্ছে। আগাগোড়া বুঝতে অনেক সমস্যা হচ্ছিল, মাঝে মাঝে অনেক সময় বুঝতেও পারতাম না, কিন্তু যত সময় যাচ্ছিল প্রত্যেকটা মেসেজের ধরন আমি বুঝতে পারতাম। নিজের ভেতরে এত বেশি চাপ, নিজের ভেতরে এত বেশি ক্ষোভ, নিজের ভেতরে এত বেশি ভয়, এই সব কিছু রেখে যখন রাস্তাঘাটে মানুষের সাথে চলতাম, তখন মনে হতো আমি সবচেয়ে বড় অভিনেতা। কেউ টেরি পেত না আমার ভেতরে কি চলে। এরকম একদিন আমি একটা বিল্ডিংয়ে ছিলাম। আমি কখনো লিফটে উঠতে চাই না, আমার প্রচণ্ড খারাপ লাগে, কিন্তু তার মানে এই না যে লিফটে উঠি না, কিন্তু যখন আমি কোথাও একা যাই তখন আমি লিফট অ্যাভয়েড করি। তো আমি 8তলা বেয়ে উঠেছি সিঁড়ি বেয়ে 8তলায় ওঠার পরে আমি সেই রেস্টুরেন্টে অপেক্ষা করছিলাম, এবং পরবর্তীতে আমার সাথে একটা লোকের সাথে দেখা হয়, তার সাথে আমি বসে কথা বলছি। কিন্তু ওই সময় যখন খাবারের একদম মাঝখানে এসে পৌঁছালাম, আমার মনে আছে যে আমি ওই যে ফাইন ডাইনের যে অ্যাটিকুয়েট থাকে, আমার মনে আছে যে আমার হাতে নাইফ এবং আমার আরেকটা হাতে কাঁটা চামচ, মানে ফোর্ক। আমি যখন সেটা ব্যবহার করছি না, ধাম করে আমার দুটা কান স্তব্ধ হয়ে যায়, এবং 1 সেকেন্ডের মধ্যে আমার সেই রেস্টুরেন্টের কথা মনে পড়ে, যে রেস্টুরেন্টের রাস্তার রূপ আমাকে দেখিয়েছিল এক লোকের পেটে গুলি মেরে। যখন আমার কানটা স্তব্ধ হয়ে যাওয়ার পরে আমি খেয়াল করলাম যে চারপাশে প্রত্যেকটা লোক নিজের মতোই অ্যাজ ইউজুয়াল নিজেদের মতো কাজ করে যাচ্ছে। স্তব্ধ কান, একদম নিশ্চুপ চারপাশ, আমার সামনে লোকটা নিজের মতো খাবার খাচ্ছে, কিন্তু আমি চারপাশে তাকাচ্ছি স্টেডি, আমার মাথা একদম সোজা শক্ত, ডানে ঘুরছে না বামে ঘুরছে না, পেরিফেরাল পিছনে যতটুকু দেখা যায় ঠিক ততটুকু খেয়াল করার চেষ্টা করলাম কে আমার আশপাশে কে, কারণ আমার দুইটা কান বন্ধ হওয়ার কথা না। আমার না বাম দিকে নজর যায়, আমার মনে আছে এখন ওই বাম দিকে ওই বড় টেবিলটাতে, মানে দেয়ালের সাইডের বড় টেবিলটাতে একটা পরিবার এসেছিল, এবং ওই পরিবারটা স্বাভাবিক একটা পরিবার। তাদের মধ্যে থেকে একজন একটু স্বাস্থ্যবান মেয়ে, তার দিকে আমার নজর যায়, এবং আমি খেয়াল করলাম সে আমার দিকে তাকিয়ে আছে, এবং ওই সময় সে তার হাত উঠায়, তার চেহারা বরাবর তার হাত উঠায় যাতে আমি দেখতে পাই, এবং হাতের আঙুলগুলো দিয়ে সে যে চিহ্নটা তৈরি করলো, ওই চিহ্নের অর্থ আমি জানি, ওই চিহ্নটা রাসের চিহ্ন। এবং আমাকে ওই মেয়ে ওই সময় উঠেছে ওই ইশারা করতে করতেই আমাকে বুড়ো আঙ্গুল দিয়ে ইশারা করলে আমি যাতে তার পেছনে যাই। আমার কিন্তু যাওয়া ছাড়া উপায় নেই। আমি যখন উঠে আমার চারপাশে কি হচ্ছে আমার সেটা খেয়াল নেই, কারণ আমার দুই কানের ভেতরে তখনও কিন্তু সেইভাবে স্তব্ধতা রয়ে গেছে।
আমার স্পষ্ট মনে আছে যে মেয়েটার পেছনের দিক থেকে দেখতে পাচ্ছিলাম তার চুলগুলো পর্যন্ত, এইটুকুই। এবং আমি তার পেছন পেছন যাই, ঠিক ওয়াশরুম যেদিকে সেই দিকে। এবং ওয়াশরুমের বেসিনের কাছে যাওয়ার পর আমি দেখলাম যে আমি গেলাম, কিন্তু দেখলাম মেয়ে বেসিনের সামনে দাঁড়ানো। এবং আমি একটা বেসিনের পরের বেসিন, 4টা বেসিন রয়েছে এবং একটা বেসিনের পরের বেসিনে আমি দাঁড়াই। কিছুই না, আমার চেহারা, আমার পুরো ফোকাস আমার হাতের উপরে, আমার হাত বেসিনের কল ধরা। আমি শুধু আমার বাম কান দিয়ে শোনার চেষ্টা করছি সে আমাকে কী বলতে চায়। কথা হচ্ছে এইটা, রাতের বেলা একটা ভেহিকেল আসবে এবং এই ভেহিকেলে আমার ওঠা বাধ্যতামূলক। সুপ্রিম কমান্ডার নাকি প্রত্যেকটা কমান্ডারকে আজকে একটা জায়গায় জড়ো করবে। কেন করবে সেটা জানে না কেউ। অর্ডার দেওয়ার জন্য এসছে। এবং এই কথাটা বলার পরে মেয়েটাকে যে ছেড়ে চলে যাচ্ছে জিনিসটা, এটাই আমি বুঝতে পারলাম। সাথে সাথে আমি ওই জায়গা থেকে সরে যাই, আগেভাগেই সরে আমি আমার নিজের টেবিলে এসে বসি, অ্যাজ ইফ কিচ্ছুই হয় নাই। আমি দেখলাম ওই মেয়েটা না আসলো, আর চোখে তাকানো আমি মেয়েটার দিকে, বুঝতে যেতে না পারে কেউ। আমি টেবিলে বসা খাবার তখন মুখে দিইনি, বোঝার চেষ্টা করছি, আর চোখে দেখছি যে মেয়েটা নিজেও বুঝতে পারেনি কী হলো ওর সাথে। এবং ও ওদের টেবিলে দাঁড়িয়ে বলছিল যে আম্মু আমি এখান থেকে গেলাম কিভাবে। আমি আর তাদের কথাটা বোঝার চেষ্টা করিনি নিজের কান দিয়ে। তার মানে রাতের বেলা আমাকে কোথাও না কোথাও নিয়ে যাবে। ভেতরে না অশান্তি তৈরি হয় যখনই এরকম শুনি কোনো কথা। আমি বের হওয়ার পরে মাগরিবের নামাজের সময় হয়ে যায়। মাগরিবের নামাজ পড়ি, নামাজ পড়ার পর আমি দিগন্ত তারাকে বলি, যেখানে আছো সামনে আসো, আমাকে আজকে রাতে কোথাও না কোথাও নিয়ে যাবে। দিগন্ত তারা আসার পরে আমি তাকে জিজ্ঞেস করি কোনো ধারণা কি আছে যে সে আমাকে কোথায় নিয়ে যেতে পারে। দিগন্ত তারা আমাকে বলল এই ব্যাপারে তার বিন্দু পরিমাণ ধারণা নেই, যে ধারণা তো নেই, এমনকি এখন কি ঘটছে সে সেটাও বলতে পারবে না। কিন্তু তার কাছে এই ইনফরমেশান আছে কোনো না কোনো অঘটন আজকে রাতে হবে এবং কোনো কিছু শুরু হয়তো আজকে রাতে হবে। তখন আমি ওকে বললাম আমার কোনো বিপদের আশঙ্কা আছে কি না। সে আমাকে বলল তুমি ভেবো না, আমি আছি। আমি তখন বললাম যে দেখো আমি তো যাবো, স্বাভাবিকভাবে তুমি পারবে না যেতে, তুমি কি আমার পরিবারে খেয়াল রাখবে। দিগন্ত তারা আমাকে শুধুমাত্র একটা টোকা দেয় মাথার মধ্যে, বোঝায় যে এটা সে সবসময় করে এসছে এখন পর্যন্ত। আমি নিজের বাসায় আসার পরে না আরও বেশি অস্থির হয়ে উঠি। আমি সবসময় না দুইটা ঘটনা যদি ঘটে, যেমন আজকে রাতে ওইখানে যাওয়ার কথা এবং দিগন্ত তারা যখন আবার বলল কোনো ইভেন্ট হয়তো ঘটতে পারে, তো এই দুইটা ঘটনা যখন ঘটবে বা এই দুইটা ঘটনা ঘটতে পারে, এই যে মাথার মধ্যে দুইটা জিনিস আমার ঢুকলো, এ আমার মাথার ভেতর থেকে বের হচ্ছে না। আমি অস্থির হয়ে গেছি একদম। কোন সময় গাড়ি আসলে বুঝবো কীভাবে, আমার ব্ল্যাকড আউট হয়ে যাওয়ার মতো অবস্থা, ভয়ে আতঙ্কে সব কিছুতে। ওই সময় রাত তখন 10টার পরে, কিন্তু কয়টা মনে নেই, 10টার পরে কিন্তু 11টার মাঝখানে একটা ফোনে মেসেজ আসে, জি আর 2টা অক্ষর। বুঝলাম যে গেট রেডি, বুঝালো যে গেট রেডি। মেসেজটা আসছে হচ্ছে ওই কতগুলো প্লাস নাম্বার দিয়ে। আমি আমাদের বাড়ি থেকে বের হয়ে আমি বাসায় বলে দিয়েছিলাম যে আমি কাজে বের হচ্ছি। স্বাভাবিকভাবে সবাই জানে কাজে বের হলে কোনো স্টেশন থাকে না। বাসা থেকে বের হওয়ার পরে গেটটা বন্ধ করলাম, মেইন গেটটা লাগানো হলো, রাস্তাটা তো অন্ধকার। কিছুটা দূরে 2টা লাইট জ্বলে উঠলো, গাড়িটা আগে থেকে এইখানে। এবং প্রাইভেট কার যেগুলো হয়, যে বুঝতে পারছি আমরা যেটা সচরাচর প্রাইভেট কার, আমি জানি না মডেল কী বললে বুঝবেন, ওটা তো একটু নিচু হয় তাই না, এটার আলোটা একটু উপরের দিকে।
যত কাছে যাই তত বুঝতে পারি যে এটা প্রাডো। এবং মাঝখানের মানে ড্রাইভারের পরের সিটের যে জায়গাটা, ওটা দরজাটা খোলা। ওই আলো কাটতে কাটতে দেখলাম যে দরজা খোলা, এবং আমি না গাধার মতো এই গাড়ি পার হয়ে চলে গেছি। গাধার মতো এই গাড়ি পার হয়ে চলে গেছি, কোন দিকে আমি খেয়ালও করিনি। আর হর্নের শব্দ আমার কানের ভেতরে আসে, এবং হর্নের শব্দ কানের ভেতরে আসে খেয়াল করলাম যে আমি অন্য রাস্তায় চলে এসেছি হাঁটতে হাঁটতে। গাড়িটা ঠিক আমার পেছনে আসে, আসার পরে দুবার ব্লিঙ্ক করে। দুবার ব্লিঙ্ক করার পরে বুঝতে পারলাম এটাই গাড়ি। তখন পর্যন্ত দরজা খোলা। দরজার কাছে গেলাম, ভেতরে ঢুকলাম, দরজা লাগাতে বললেও ড্রাইভারকে মানুষ, কোনো অন্য কেউ না। এবং বুঝতে পারলাম যে ড্রাইভারের ভেতরে সে বসা। ড্রাইভার কিন্তু তিনি আমার মতো সমবয়সী, একটু একটু স্বাস্থ্য তার ভালো, এইটুকুই। একটা টু শব্দ পর্যন্ত করে নাই সে আমার সাথে। গাড়ি চলছে, আমি দেখলাম গাড়ি চললো, গাড়ি চলে গাড়ি শাওয়ারের দিকে রাস্তা, মানে আসলের দিকে গাড়ি যাচ্ছে। এখন আমার এইটুকু লাস্ট মনে আছে। গাড়ির ভিতরে কোন সময় আমার চোখ যে লেগে গেছে আমি বলতে পারবো না। আমি আবার গাড়ির ভেতরে ঢুকলে চোখ খোলা রাখতে পারি না, আমার মোশন সিকনেস হয়, আমি চোখ বন্ধ রাখি ম্যাক্সিমাম টাইমে। কিন্তু গাড়ি যখন হাইওয়েতে হেভি স্পিডে টানে তখন আমার কোনো সমস্যা হয় না। আমার এখনও মনে আছে যে কুয়াশার ভেতরে আপনি থাকলে যেরকম অস্বস্তি লাগে না নাকে মুখে, এরকম একটা অস্বস্তি লাগছে আমার। ওই অস্বস্তিতে যখন আমার হুশটা আসে, আমি দেখলাম যে গাড়ির ভেতরে আমি একা, অন্য কেউ নেই। দরজাটা ওটা খোলা, যে ঠিক যেই স্টাইলে দরজাটা খোলা ছিল শুরুর দিকে, ঠিক ওই একই স্টাইলে দরজাটা খোলা। আমি এখান থেকে বের হই। আমার সামনে চারপাশে কুয়াশা, তীব্র কুয়াশা। এই পরিমাণ কুয়াশা থাকার কথা না, কিন্তু গাড়ি থেকে না একটা গরম ভাব আসছে। মানে গাড়িটা, আমার যেটা মনে হয় এটা হাই স্পিডে আসছে, এবং কোথায় নিয়ে আসছে আমি জানি না। মানে এটা সম্ভবত এই গাড়ির ক্যালিবারের ভেতরেই ছিল না। মানে আমি দাঁড়ানোর পরেও আমি বুঝতে পারছিলাম যে গরম হাওয়া গাড়ির ভেতরের থেকে আসছে। মানে চাকার পাশ দিয়ে যে ফাঁকা জায়গাটা থাকে না গাড়ির নিচের, এই জায়গাগুলো দিয়ে গরম হাওয়া আসছে আমার পায়ে। হিটটা আমি টের পাচ্ছি, টায়ারের হিট। এখন এই যে আমার সামনে যে কুয়াশাটা, এটা কেবলমাত্র ওই গাড়ির ভেতরের যে আলোটা, ওই আলোর কারণে বুঝতে পারছিলাম। গাড়ির ভেতরে সেই লোক ঢুকলো, আমি দেখলাম গাড়ির ভেতরে সেই লোক ঢুকলো, ঢুকে গাড়িটার দরজাটা বন্ধ হয়ে গেল অটোমেটিক। এরপরে গাড়িটা সামনের দিকে টেনে চলে গেল, কথা নেই বার্তা নেই। এখন আমি এখানে চুপচাপ দাঁড়ানো, এক পা এদিকেও দিনে এক পা ওদিকেও দিনে, এবং প্রচণ্ড ভয়ের কারণে আমি বারবার বারবার আয়াতুল কুরসি ভুলে যাচ্ছিলাম ভয়ের কারণে। বলার চেষ্টা করছি, বিশ্বাস করুন, এমনভাবে ফাম্বল হচ্ছে, এমন ভয়, এবং মানে হার্টবিট বাড়তে 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 মনে হচ্ছে যেন গলা দিয়ে বের হয়ে যাবে, অজানার যে ভয়টা। এরপরে যখন আস্তে আস্তে কুয়াশাটা কাটে, মনে হচ্ছিল যে একটা দানা হয়তো এখনই এসে আমাকে কামড় দিয়ে ফেলবে। কিন্তু আস্তে আস্তে যখন কুয়াশা কাটার পরে বুঝতে পারলাম আমি এমন একটা জায়গায়, এই জায়গায় আমি আগে কখনো আসিনি। এবং আমি অদ্ভুতভাবে টের পাচ্ছি যে দূরে, বহু দূরে বনাঞ্চল রয়েছে, যেটা এখান থেকে আমার মনে হচ্ছে একটু উঁচু দিকে। মানে আমি এমন নিচু জায়গাতে, মানে বনাঞ্চলগুলো হয়তো অনেক দূরে, কিন্তু সেগুলো উঁচু জমিতে। আমার আশপাশে বনাঞ্চল রয়েছে, মানে আশপাশে বলতে আমি যেদিকে চারপাশে তাকাচ্ছি সেই দিকে। এবং আমার একটা জায়গায় নজর যায়, আমার কেন জানি মনে হলো এটা পুকুর, পানির পুকুর হয় না, আমার কেন জানি মনে হলো এটা পুকুর। এবং আস্তে আস্তে যেহেতু কুয়াশাটা কেটে গেছে, সব চোখের সামনে বুঝতে পারছি, এই যে কুয়াটাকে আমি দেখতে পাচ্ছি, মানে পুকুরটাকে আমি দেখতে পাচ্ছি, এটা মানে ধীরে 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 বদলাচ্ছে আমার চোখের সামনে। এটাকে দেখতে পুকুরই লাগছে এখনো, কিন্তু বাস্তবে এটা একটা কয়লা, বিশাল কয়লার একটা স্তম্ভ। দূর থেকে আমি জানি না এটা কিভাবে সম্ভব, এটাকে এমন লাগছে যে এটা টলমল করতে থাকা পুকুর।
তার মানে এইটা যে দুনিয়াবাসী যদি এদিক দিয়ে যায় তাহলে তারা দেখবে এটা টলমলে পুকুর, কিন্তু আমি টলমলে পুকুরও দেখতে পাচ্ছি, কিন্তু আবার এটাও বুঝতে পারছি এটা জ্বলন্ত কয়লার একটা বিশাল স্তূপ, যেটা কিন্তু ছড়ানো, এবং জ্বলন্ত কয়লার কিন্তু একটা স্মেল বাতাসে সেটা আমার নাকে আসছে। এই কয়লা, জ্বলন্ত কয়লা, এই জিনিস তো ভালো আলামত না। তো যখন ভালো আলামত না এটা ভাবলাম, ওই সময়ে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ ওগুলো মনে করলে আমার খুব খারাপ লাগে। ওই সময় আমার পিঠের পেছনে যে হাত দেয়, ওই হাতের কারণে আমি মানে থতমত খেয়ে চিৎকার দিয়ে উঠি। আমার পিঠের মানে ডান কাঁধের উপরে হাতটা পড়ে, যে কোনো একটা স্পর্শ। তো যখন আমি চিৎকার দিয়ে উঠি, ওই সময় আমার চারপাশে কী হয় আমার সেটা মনে নেই, শুধুমাত্র এইটুকু মনে আছে অনেকগুলো আলোর ঝটকা আমি দেখেছি, আর কিচ্ছু মনে নেই। অনেকগুলো আলোর ঝটকা, আর কিচ্ছু না, স্পষ্ট কিচ্ছু মনে নেই আমার। যখন খেয়াল আসে, মানে আপনি দাঁড়িয়ে থাকলে আপনার বন্ধু আপনাকে টোকা দেয় না, এই খেয়াল কর খেয়াল কর, কোনো কিছুর দিকে তাকানোর জন্য। আমাকে কেউ টোকা দিয়েছে, এবং আমি আমি আমার মনে আছে, আমি এখনও স্পষ্টভাবে বলতে পারবো, আমি দাঁড়ানো, কিন্তু আমি নড়াচড়া করছিলাম এভাবে, আমরা ডানে বামে হিলছি। হয়তো আমাকে কেউ ধরে রেখেছিল যাতে আমি ডানে বামে হিলতে থাকি বারবার। এবং এই পর্যায়ে আমি টের পেলাম, আমি যেটাকে পুকুর ভাবতাম ওইটা তো আসলে কয়লার স্তূপ। আমার সামনে কয়লার স্তূপের মধ্যে ডিস্টেন্স সর্বোচ্চ 20 হাত, কিন্তু ওইটার আলো আমি স্পষ্ট চারপাশ দেখতে পাচ্ছি। মানে এটার প্রত্যেকটা কণা আমি চাইলে এঁকে দেখাতে পারবো, প্রত্যেকটা কোণায় কোন জায়গায় লাল ছিল, কোন জায়গায় মানে কালো ছিল, সব কিছু মানে আমার চোখের সামনে যেটা। এবং আমি দেখছি এই যে 20 হাত ডিস্টেন্স, একদম ওই পাশে এই যে কয়লা স্তূপটা যেটা আমার সামনে, এটা কতখানি চওড়া এটা আমি জানি না, কিন্তু আমি অপোজিটে দেখতে পাচ্ছিলাম 4-5 জন আটকানো। 4 জন না 5 জন এটা আমি তখনও শিওর না, এখনও শিওর না, কিন্তু 4-5 জন এখানে আটকানো। তারা বন্দি, কে বন্দি আমি জানি না। এবং আমি আমার ডান দিকে শুধুমাত্র কতটুকু তাকাতে পেরেছি জানেন, মানে আমি যাতে পুরোপুরি ডান দিকে বাম দিকে মাথা না ঘোরাতে পারি এই ব্যবস্থা করা ছিল। শুধুমাত্র আপনি মাথাটা শক্ত করে থাকার পরে চোখ যতটুকু ডান দিকে ঘুরে অতটুকু ডান দিকে ঘোরার, অতটুকুই। বা বাম দিকে যদি আপনি ঘোরানোর চেষ্টা করেন মাথা শক্ত অবস্থায় যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকুই, মানে পেরিফেরাল ভিশন পর্যন্ত। ডানে বামে ঘোরার কোনো অপশনই নাই। এবং এই এতটুকুর ভেতরে আমি বারবার তাকিয়ে দেখার চেষ্টা করছিলাম কি আছে আমার ডান পাশে বাম পাশে। আমি শুধুমাত্র ছায়া দেখছিলাম, এবং এই ছায়াগুলো কালো ছায়া, যেটা তরলের মতো পানির ভেতরেই, মানে পানির ভিতরে যেরকম করবে না হাওয়ার ভিতরে সেরকম করছে, হাওয়ার ভিতরে টলমল করছে, পানির ভিতরে যেভাবে টলমল করবে। এক ফোঁটা রং যদি আপনি পানির ভিতরে ফেলে দেন, সেটা যেইভাবে টলমল করতে করতে মিশে যাবে, এরা টলমল করছে, এরা কালো ছায়া এক একজন, বাতাসের ভেতরে টলমল করছে এক একজন। এবং অনেক উপস্থিতি, কত উপস্থিতি আমি জানি না, আমি এখনও জানি না ওইখানে উপস্থিতি কতজনের, কিন্তু অনেক 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 উপস্থিতি। এই এত কিছুর ভিতরে এত কিছু যে ঘটছে, মানে সব কিছু চোখের সামনে শুধুমাত্র মানে আসছে যাচ্ছে এইভাবে। এবং কোন সময় কীভাবে জানি আমার ঠিক বুকের ঠিক ডান দিক বরাবর ওই মেয়েটাকে আমি দেখতে পাই। হঠাৎ মনে হচ্ছে ওই মেয়েটার হাইট অনেক ছোট, যেই মেয়েটা আমাকে রেস্টুরেন্টে ইশারা করে ডাক দিয়েছিল বলার জন্য যে আজকে এখানে আসা লাগবে। ওই মেয়েটাই দাঁড়ানো, মানে সে আমার দিকে তার মাথা যতটুকু পারে উঁচু করে আমার দিকে তাকানোর চেষ্টা করছে। তার হাইট এত ছোট মনে হচ্ছে এখন আমার, এবং সে এমন মুখের ভিতরে কি জানি ঢুকিয়ে দেয়, কালো মনে হবে, অদ্ভুত রকমের জিনিস মনে হবে আমি যেন কোনো কালো কাদা খাচ্ছি, কিন্তু আমার মুখের ভিতরে কেমন করছে আমি জানি না। ওই সময় ওই মেয়ে যখন আমার মুখের ভিতরে ওই কালো জিনিসটা ঢুকিয়ে দেয়, আমি তখনও তার কথা বুঝতে পারছিলাম না, সে আমাকে কী বলছে না বলছে সেটা আমি টেরই পাচ্ছি না।
কিন্তু যত সময় যাচ্ছিল মানে কয়েক মুহূর্তে মুহূর্তে সব কিছু বদলাচ্ছিল, তত আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম মেয়েরা আমাকে কি বলছে। অর্থাৎ ওইখানে কি ঘটবে না ঘটবে সেটা যাতে আমি বুঝতে পারি, সেই জন্যই আমাকে ওই জিনিসটা খাওয়ানো হয়েছিল। এবং একটা পর্যায়ে মেয়েটা কখন আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেছে সেটা আমি নিজেও জানি না। কারণ আমি এদিক ওদিক, আমার চোখ শুধু এদিক ওদিক খুঁজে, কী খুঁজে আমি নিজেও জানি না। এই যে কয়লার যে স্তূপটা, এই স্তূপের সামনে আমার ঠিক বাম দিকে যদি আমি হাত কাত করি, আমার নাক বরাবর, মানে নাকের যতটুকু সাইজ দেখা যাবে পেরিফেরাল ভিশনে, এতটুকু দূরত্বে, কৌণিক দূরত্বে হঠাৎ আমি একটা কুয়া দেখতে পাই। ঠিক ওই রকম কুয়া। এখন তো কুয়া বলছি, দেখতে কুয়া লাগছে, কিন্তু মনে হবে কি ওই যে যে পানির ভেতরে আমি ডুবেছিলাম, মনে আছে, মানে বসেছিলাম ওই যে আন্ডারগ্রাউন্ডে, ওই রকমই মনে হচ্ছে পানিটা, কিন্তু একটা কুয়ো হয়ে গেছে ওই জায়গাটাতে এখন। এই যে কয়লার ভেতরে যে দগ্ধ আগুনটা, এটা যে আভাটা, এই আভাতে ওই পানিটাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে নড়াচড়া করছে পানিটা, মানে অত জোরেও না, শান্ত নড়াচড়া। এবং আমি বুঝতে পারছিলাম যে এখন এদিক দিয়ে সে আসবে। আমার এটা বুঝতে বাকি নেই, মানে চিন্তা করতে করতেই ওই কুয়ার ভেতর থেকে সে বেরিয়ে আসে। সে কীভাবে বেরিয়ে আসে জানেন? আপনি কুয়ো থেকে যেভাবে আমরা স্বাভাবিকভাবে মানুষজন উঠবো, সে ওইভাবেই উঠায়, একদম অতি স্বাভাবিক, বাতাসে উড়ে না, কিন্তু যেন সে কুয়ার ভেতর থেকে ক্লাইম্ব করে করে বেরিয়ে এখন আমাদের সামনে আসলো কুয়াটাকে ডিঙ্গিয়ে। হেঁটে হেঁটে সে এমনভাবে হেঁটে হেঁটে সামনের দিকে আসলো আমার, মানে আমার বলতে আমার দিকে তাকাচ্ছে না, মানে আমার বরাবর, যেন তার শরীরে যে পানিগুলো রয়েছে পানিগুলোকে সে মানে ঝাঁকিয়ে সরানোর চেষ্টা করছে। এবং এরপরে সে কি বলে, সে আমাকে আমাকে উদ্দেশ্য করে বলে, তাহলে তুমি এখানে আসতে পেরেছ, শেষ পর্যন্ত তুমি এখানে আসতে পেরেছ, অন্য কেউ কখনো আমার সামনে আসতে পারেনি, কোনো মানুষ, তুমি এসেছ। এরপরে সে এই যে কয়লাটা, যে কয়লা স্তূপ, বর্গাকারের যে কয়লা স্তূপ, এই কয়লা স্তূপের উপরে সে উঠে, সেই কয়লা স্তূপের উপরে উঠে, এবং সে, আমি তো দেখতে পাচ্ছি তাকে একটা রূপে, হাত পেছনে রেখে সে হাঁটছে, কয়লার স্তূপের মাঝখান বরাবর যায়, আবার একদম এক পাশে চলে যায়, আবার আরেক পাশে চলে আসে। কতক্ষণ হলো আমি জানি না। আশপাশ যে একদম শুনশান নীরব, এই নীরবতা আমি কখনো আগে টের পাইনি বিপদ ছাড়া, মানে এইরকম সাইলেন্স কেবল বিপদের সময় আসে। আমি, অনেক কিছু ঘটছে চারপাশে, মানে আলোর ছটকা আসছে এখনও, মনে হচ্ছে মানে জ্বলন্ত বালুকণা কোনো দিক থেকে উড়ে আসলো, বিভিন্ন জিনিস। এরপর আমি খেয়াল করলাম রাজ আসলে আমাদের সামনে বসা। সে কিসের উপরে বসা? সেই কয়লার স্তূপের উপরে। ভালো করে খেয়াল করার চেষ্টা করলাম সে কি আগুনের উপরে বসা নাকি, কিন্তু না, পরে খেয়াল করলাম যে না, ওইখানে পাথর জাতীয় কিছু আছে, মানে এই আগুনের চারপাশে। ক্যাজুয়ালি যেভাবে একজন মানুষ বসে, সে সেইভাবে বসেছে, ক্যাজুয়ালি যেভাবে একটা মানুষ বসে সেইভাবে। এবং সে কি বলছে, সে সবার উদ্দেশ্যে বলল, তোমাদেরকে এখানে গ্যাদা করার পিছনে কারণ একটাই, একজন রাজা ছিল, কিন্তু আর সব রাজার মতো সেই রাজার বড় কোনো সৈন্যও ছিল না, বড় কোনো সেনাবাহিনীও ছিল না, কিন্তু তারপরও সে রাজা ছিল। সে পৃথিবীর এক কোণে গিয়েছিল, সেখানে গিয়ে সে বরফের নিচে এক বীভৎস জানোয়ারকে দেখতে পেয়েছিল। সে পৃথিবীর অপর প্রান্তে গিয়েছিল, সেই প্রান্তের পানির পাদদেশে এমন এক অদ্ভুত বড় জানোয়ার রয়েছে, মাটির সাথে এমনভাবে মিশে রয়েছে দেখলে মনে হবে যেন একটা উপত্যকা। মানুষ যদি তার পাশ দিয়ে যায় সে কখনোই বুঝতে পারবে না যে সে তার পাশ দিয়ে গেছে। সেই রাজা পৃথিবীর এমন এক প্রান্তে যে পৌঁছে গিয়েছিল যেইখানে আকাশের সূর্যটা সবসময় তার আলো দিয়েই যাচ্ছে।
সে পৃথিবীর এমন এক কোনায় গিয়েছিল যে কোনাতে মাসের পর মাস অন্ধকার থাকে। সে পৃথিবীর এমন এক স্থানে গিয়েছিল যে স্থান থেকে ওই উপরে যে চাঁদ, সে চাঁদের অংশটুকু এখান থেকে ছুটে যেয়ে যে সেইখানে যে মিলে গিয়েছিল, সেই অংশটুকুর উপরে যে এসে দাঁড়িয়েছে। মানুষ তো জানে না যে পৃথিবীর এক কোণা থেকে কিছুটা অংশ ওই চাঁদের ভেতরে রাখা। স্বাভাবিক, মানুষের কাছে এত জ্ঞান আসলেই নাই, তাদেরকে সেই জ্ঞান দেওয়াই হয়নি। সেই জ্ঞানের খোঁজ তারা করার চেষ্টা করে ঠিকই, তারা পায়, কিন্তু আমরা তো জানি সব। সেই রাজাও তা জানত। সেই রাজা সাম্রাজ্য ধীরে 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 বড় হতে লাগলো। তার এই সাম্রাজ্য একা তো সে বারবার এদিক ওদিক ছুটে দেখতে পারবে না, তখন সে তার গভর্নরদের নিয়োগ দেয়। তারা গভর্নর, তারা রাজার হয়ে কাজ করে, তারা রাজার হয়ে কাজ করার জন্যই নিয়োজিত। রাজা তার নিজের প্যালেসে বিশ্রাম নিচ্ছে, কিন্তু একদিন চার আততায়ী ঢুকে রাজার প্যালেসে রাজাকে খুন করার জন্য, যার এই এম্পায়ার তাকে খুন করার জন্য। কিন্তু রাজা সেই ব্যাপারে জানতো। রাজা কখনো রাতে ঘুমায় না। সেই চার আততায়ী ধরা পড়ে। এরপর রাজা কি করে জানো? সেই আততায়ীদের ফাঁসে ঝুলিয়ে দেয়। মানুষের গল্পই তো বললাম। আততায়ীদেরকে ফাঁসে ঝুলানোর পূর্বে আততায়ীদের কাছ থেকে যে ইনফরমেশন সে রাজা পেয়েছিল, তা হচ্ছে একদল গভর্নর বিদ্রোহী হয়ে উঠেছে। তারা সেটা রাজাকে বুঝতে দিতে চায় না। তারা রাজার বিরুদ্ধে কিভাবে বিদ্রোহ করবে সেই কলাকৌশলে লিপ্ত। বছরের পর বছর, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, সেকেন্ডের পর সেকেন্ড, নিঃশ্বাসে প্রশ্বাসে তারা সবসময় চিন্তা করে কিভাবে তারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং কিভাবে তারা রাজাকে তার জায়গা থেকে সরাবে। ভাবতে পারো, ওই আততায়ীরা কিন্তু রাজাকে সেই কথা বলে দিয়েছে। এখন তোমাদের মধ্যে থেকে কে আছো যে আমাকে এই কথার উত্তর দেবে? বিদ্রোহীদের শাস্তি কি? একটা উত্তর আসে, হত্যা। শব্দটা ছিল হত্যা। রাস্তার হাতটা উঠালো, ওটা তো মানুষের রূপ দেখছি। হাত উঠে না বুঝালো, না বুঝিয়ে সে কি বলল? বিদ্রোহীদের শাস্তি হত্যা। এত সহজ না। মানুষের কথাই ধরো, বিদ্রোহী মানুষকে তুমি কি শাস্তি দেবে? গলায় ফাঁস পরিয়ে দেবে? মরতে অনেক সময় লাগবে, 6-7 মিনিট। যন্ত্রণা কতটুকু হবে? আহামরি যন্ত্রণা সে টের পাবে না বেশিক্ষণ। প্রায় 2 মিনিট পরে তার যন্ত্রণা ধীরে ধীরে কমে যাবে, তার মৃত্যু খুব দ্রুত হয়ে যাবে। তুমি চাইলে তার গর্দান কেটে ফেলতে পারো। আরও সহজ মৃত্যু। ওই সহজ মৃত্যুতে তার কষ্ট অনেক অনেক কম। হয়তো অনেক মানুষ মনে করে মৃত্যু অনেক ভয়ঙ্কর, তাই যে কোনো মৃত্যু অনেক কষ্টের, কিন্তু সকল মৃত্যু কিন্তু কষ্টের নয়। তাহলে তুমি বিদ্রোহের কল্লা যদি কেটে ফেলো, তার জন্য সেটা সহজ। তাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, সেইটাও তার জন্য সহজ। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট কিসে জানো? সবচেয়ে বেশি কষ্ট যখন বিদ্রোহীকে তুমি আগুনে পোড়াবে। তোমাকে সেই আগুনের ব্যাপারেও বুঝতে হবে। ওই যে বিদ্রোহী, তার গায়ে যখন আগুন ধরিয়ে দেবে, তার শরীরে কোনো পোশাক তো থাকবে না। বিদ্রোহীর শরীরে যদি কোনো পোশাক থাকে, তা হচ্ছে তার শালীনতাকে ঢাকার জন্য। সে পোশাক তো দাউ দাউ করে চলে যাবে, কিন্তু যখন একটা মানুষের শরীর চলে, সেই শরীরটা জ্বলবে কিভাবে? তার ভেতরে সেই আগুনটা আসে কোত্থেকে? যখন আগুন লাগার পরে সেই শরীরটাও দাউ দাউ করে জ্বলতে থাকে, কিভাবে জ্বলে? বিদ্রোহীদের কেন আগুনে পোড়ানো উচিত জানো? কারণ সেই আগুনে যদি তাদেরকে না পোড়াও, তাহলে তারা মৃত্যুর ভয়াবহতা কখনো টের পাবে না।
মৃত্যুর সবচেয়ে ভয়াবহ রূপ হচ্ছে আগুন। ধরো তুমি একজন বিদ্রোহীকে এই মুহূর্তে আগুনে ফেলে দিলে, সেখানে তাপটা নির্ভর করে তার মৃত্যুটা কত দ্রুত হবে, কত ধীরে ধীরে হবে। ধরে নাও এই মুহূর্তে তুমি তাকে 100 ডিগ্রি তাপে পোড়াচ্ছ, তার মৃত্যু হবে অত্যন্ত ভয়ঙ্কর। প্রথমে পশমগুলো পুরো ছাই হয়ে যাবে, স্কিন পড়ে যাবে, ডিপ টিস্যুতে পৌঁছাবার আগেই শরীরে থাকা ফ্যাটগুলো তখন ফুয়েল হিসেবে কাজ করতে শুরু করবে। ওই ফ্যাট তখন রেন্ডার হয়ে যাবে পুরো শরীরের উপরে। সেই ফ্যাট তখন তেলের কাজ করবে। তেল কি করে? পোড়ায়। যে ফ্যাট সে বিদ্রোহীর শরীরের ভেতরে, সেই ফ্যাটই তখন রেন্ডার হয়ে তাকে পোড়াতে শুরু করবে। তখন দেখবি যে মাংসপেশির উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং সেই ফ্যাট, রেন্ডার হতে থাকা ফ্যাট দাউ দাউ করে জ্বলতে থাকবে। খাবার যেভাবে সেদ্ধ হয় সেইভাবে সে বিদ্রোহী, সে সেদ্ধ হতে থাকবে। সে জীবিত থাকা অবস্থাতেই তার শরীরের যত ধরনের প্রোটিনগুলো রয়েছে তা তখন টকবক করবে, টকবক টকবক। বিদ্রোহী শকে চলে যাবে, কিন্তু খুব দ্রুত, কিছু সময়ের ভেতরেই। কারণ শকে চলে না গেলে তার মস্তিষ্ক শাটডাউন হবে না, তার শরীর পুড়তে থাকবে, কয়লা হয়ে যাবে। অত্যাধিক তাপ শরীরের ভেতরের অর্গানগুলোর পেছনে যখন পৌঁছে যাবে, সেই ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হবে। মাংস পুড়ে গেলেও কিন্তু কেউ মারা যায় না, জানো। বিদ্রোহী কিন্তু সেটা জানবে না। আজকে আমি তোমাদেরকে বলে দিই, মাংসপেশিগুলো পুড়ে গেলেও কেউ মরে না যতক্ষণ পর্যন্ত তাপ তার শরীরের ভেতরে ইন্টারনাল অর্গানে যে পৌঁছাচ্ছে। সবচেয়ে সেফ জায়গা হচ্ছে মস্তিষ্ক। কিন্তু যখন উত্তাপের কারণে খুলির চারপাশে স্কিন পুড়ে যাবে, খুলি গরম হয়ে যাবে, তখন মস্তিষ্কের ভেতরে হিট পৌঁছে যাবে এবং সাথে সাথে পানি আসতে শুরু করবে। মনে হবে যেন মাথাটা ফেটে যাবে। হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করবে, তার হাতের তালু থেকে মাংসপেশি, চামড়া জ্বলে যাওয়া, ঝলসে যাওয়া, সেদ্ধ হয়ে যাওয়া জিনিসপত্রগুলো যেখানে স্পর্শ করবে সেখানেই লেগে থাকবে, যেখানে পা দিবে সেইখানেই লেগে থাকবে, যেখানে কাত হয়ে পড়ে যাবে সেখানেই পড়ে যাবে। যতক্ষণ পর্যন্ত শরীরের প্লাজমাগুলো টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত শরীর পুড়তে থাকবে। এরপরে কয়লা হবার সময়, ততক্ষণে বিদ্রোহী শেষ। ভাবতে পারো, গলা কেটে দিলে, গলায় ফাঁসে ঝুলিয়ে দিলে, অথবা একটা গুলি মেরে দিলে, অত বেশি কষ্ট নয় যত বেশি কষ্ট বিদ্রোহীকে আগুনে পোড়াতে বিদ্রোহী পাবে, ততটুকু। আর যদি বিদ্রোহী হয় মানুষের বাইরে অন্য কেউ, আগুন তাকে কিভাবে পোড়াবে? তুমি আমার মাথা তো কাটতে পারবে না, তুমি আমার ডানাও কাটতে পারবে না, তুমি আমাকে কেটে টুকরো টুকরো করতে পারবে না, তুমি আমাকে ফাঁসিতেও চলাতে পারবে না। কেবল একটা ভাবে তুমি আমাকে শেষ করতে পারবে, তা হচ্ছে আগুন। আর বিদ্রোহীদের আগুনে পোড়াতে হয়। এই কথা বলার পরে সেটা তুলি মারে। এইভাবে তুলিটা মারার সাথে সাথে আমি যে কৈলাসস্তূপের অনেক পেছনে যে 4-5জনকে দেখতে পাচ্ছিলাম, আমি এখন বুঝতে পারলাম তারা কেউ মানুষ না। আমি শুধু দেখলাম যে বিশাল বড় বড় কতগুলো শিকল তাদেরকে ওই আগুন, মানে কয়লার ভেতর থেকে বের হয়ে যে থাবা দিয়ে ধরে তাদেরকে সেই কয়লা স্তূপের উপরে এনে ফেললো। এবং কয়লার উপরে যখন আপনি কোনো কিছু ফেলবেন, জ্বলন্ত কয়লার উপর একটা রিয়াকশন আসে না? কয়লার উপর থেকে কোনো রিয়াকশন আসেনি, কোনো রিয়াকশন না। এরা কেউ মানুষই না। কিন্তু আমি অদ্ভুত অদ্ভুত গলায় যে চিৎকারের শব্দ কিছু সময় শুনলাম, এই মুহূর্তে যখন কথা বলছে আমার কানে সেই চিৎকারের শব্দগুলো এখনো আছে। আমি বুঝতে পারলাম রাজ কেন সবাইকে ডেকে এনেছে এবং কেন সবাই একদম শক্ত হয়ে আছে, কেউ কারোর দিকে তাকাতে পারছে না। কারণ
রাজ চায় তার যত হাইকমান্ডার, যত কমান্ডার, যত কুকুর রয়েছে সবাই যাতে দেখে বিদ্রোহ করলে কি হয় তাদের। ও যে গল্প বলেছে ওই গল্পটা এইটাই, ওর উপরে কেউ হামলা করেছে এবং ও ধরতে পেরেছে। তারপরে সে একটা কথা বলল, ক্লাস ডিসমিস। আবারও সে তুড়ি মারল এইভাবে। ক্লাস ডিসমিস বলে যখন সে তুড়ি মারল, আমার মনে আছে যে আমি পড়ে যাব একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম। মানে এতক্ষণ আমি শক্ত হয়েছিলাম, কিন্তু আমার অবস্থা এখন পড়ে যাবার মতো। আমি এখন ডান দিকে বাম দিকে নড়াচড়া করতে পারছি, ঠিকঠাকও করতে পারিনি আমি এখন নড়াচড়া করতে পারছি। এবং আমি দেখলাম যে সে আমার সামনে, মানে ওই জায়গায় বসা, কিন্তু এবার নজর আমার দিকে, আর আমি ডানে বামে তাকিয়ে কাউকে দেখতে পাইনি। এখন কাউকে দেখতে পাইনি দেখে না ওই মরার ভয় না আমার ভিতরে ঢুকে গিয়েছিল সময়। সে আমাকে বললো যে না, আমি তোমাকে কিচ্ছু করবো না, কিন্তু তোমাকে কিছু জিনিস দেখাবো আমি। এরপরে সে আমার দিকে হেঁটে আসে সামনে বরাবর, এবং সে আমাকে উদ্দেশ্য করে বলে, কেউ সেজেন তার পাশে তার যত চাল আছে সব চাল চালিয়ে যাচ্ছে। এই যে বাঘ জুস, ওরা যে এত এত ইতর, ওরা ইতর অনেক আগে থেকে, ওদের জন্ম এরকমই। কিন্তু ওদেরকে আমার বিরুদ্ধে কাজ করানোর জন্য কেওস এজেন্ট আগে থেকে লেগে পড়ে আছে, এবং কেওস এজেন্টের নজর কিন্তু এখন তোমার উপরে। সে চাইবে তোমাকে তার কাছে টানতে, সে তোমাকে ভয় দেখাবে। তুমি এখানে দাঁড়াও, তোমার জন্য একটা উপহার রয়েছে, উপহারটা তোমার চোখের সামনে আসুক। সে আবার একটা তুড়ি মারে। একটা বড় গাড়ি যদি কাত হয়ে পড়ে যেরকম একটা ভাইব্রেশন দেয়, এরকম একটা ভাইব্রেশন আসলো। আমি তো এখন নড়াচড়া করতে পারছি। আমার বাম দিকে না, এই আভার ভিতরে আমি বুঝতে পারলাম যে আমার বাম দিকে আমি অত্যন্ত মোটা কাউকে দেখছি। মানুষ মোটা হয়, তার চেয়ে বেশি মোটা, মারাত্মক মোটা। রাজ তখন আমাকে বলল, দেখো, তোমাদের চরম শত্রু হাই কমান্ডার হাইকেল ইহুদি। কোথা থেকে নিয়ে এসছি এখন জানো? আলফারা থেকে। আলফারা কোন শহর জানো? খোঁজ নিয়ে দেখো। আলফারা থেকে তাকে নিয়ে এসছি, সে এমবিএস এর পেছনে পড়েছিল। এমবিএসকে নিজের নাগালে নিয়ে নিয়েছে সে, এবং এমবিএসকে সে ক্ষমতার চূড়াতে নিয়ে গিয়েছে। ধীরে 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 এরা চারপাশে নিজেদের শক্ত অবস্থান যেই আগে থেকে নিয়েছিল তা এখন পুরোপুরি করে ফেলেছে। অতি সত্বর আর একটা দেশ বাকি, সে দেশে এদের হাত ঢুকে যাবে, ইরান। ভ্যাটিকান হাইকমান্ড তার কাজ করে ফেলেছে, এই জন্য ওদের অবস্থা এরকম। কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাধার মুখোমুখি কারা সেটা সবাই জানে। ওরা ইনফিল্ট্রেট করে ফেলেছে সব জায়গায়। আগামী কয়েকটা বছর পরে দেখতে পাবে নিজের চোখে, যত শক্তি সামর্থ্য সব কিছু তাদের দিকে ছুটে যাবে। তারা নিজেদের জায়গা করে ফেলেছে, শুধু এক এক করে সবকিছু চোখের সামনে আসা বাকি। ভাই গড, তুমি ওই দিন বাঁচবে না। তোমাকে সেই দিন দেখতে হবে না, যেই দিন ইরানের ফল হবে। ইরানের ফল হবেই, ওই একটাই এই মুহূর্তে ওদের জন্য বিস্ফোরা। বললাম না, ভ্যাটিকান তার কাজ করে ফেলেছে, আর তোমরা ইতিমধ্যে ভাগের টুকরো টুকরো হয়ে আছো সব। তো যে এই মুহূর্তে স্টেবল তাকেই তো ধরবে। কিন্তু এরপর হবে কি জানো, একটা অদ্ভুত ঘটনা ঘটবে। আজ থেকে হয়তো 90 বছর পরে
বা হয়তো আরো 1 সেঞ্চুরি পরে, বা হয়তো আরো কিছুদিন পরে বাইরে থেকে একটা পাথর উড়ে আসবে। ওই পাথরটা প্যাসিফিকে ল্যান্ড করবে, এবং যখন ওই পাথরটা প্যাসিফিকে ল্যান্ড করবে, ডাইনোসরদের যেভাবে ধ্বংস করা হয়েছে না, ওইভাবে নিজের চোখে এই এখনকার মানুষরা তাদের ধ্বংসকে দেখবে। পপুলেশনের 3/1 একেবারে পানিতে মিশে যাবে। যে পৃথিবীর মধ্যে বসে আছো সেটা রোটেশন বদলে যাবে। তারপরে ঘন্টা শুরু, রোটেশন বদলে যাবে, ঘন্টা শুরু হয়ে যাবে। তারপরে এক এক করে প্রত্যেকটা প্রফেসি সামনে আসবে, এবং সে অপেক্ষায় আছে, সে অপেক্ষায় আছে কেওস করার জন্য। এটাই তার চরিত্র, এটাই তার কাজ, সে সবসময় এটা করে বেড়ায়। এই জন্য তো সে এখন পাগল হয়ে রয়েছে আমার সাম্রাজ্যের কিভাবে দ্রুত পতন সে ঘটাতে পারে। কারণ যত বেশি কেওস, তত বেশি তার শক্তি, তত বেশি তার লাভ, তত বেশি সে যা ক্ষমতা চারপাশে ছড়াতে পারবে। কেন জানো? সেও জানে তার মৃত্যু আসন্ন। আমরা সবাই মরব, আমরা সবাই মরব, কিন্তু সেও জানে তার মৃত্যু আসন্ন। এবং 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 বলে সে থেমে যায়। আমি কিন্তু কোনো কথার উত্তর দিতে পারিনি, আমি চুপচাপ শুনছি। আমি এখন বুঝি যে সে চুপ হয়ে গিয়েছিল কারণ তারও তো মৃত্যু আসবে, এই কথাটা সে বলতে চায়নি তখন। এরপরে সে ওর দিকে মুখ ঘুরে তাকায়, মুখ ঘুরে তাকানোর পরে বলে, ভ্যাটিকান হাইকমান্ড আর এই জুইশ হাইকমান্ড, এই দুজন চিন্তা করেছিল আমাকে অ্যাসাসিনেট করবে, তাও শুয়োর দিয়ে। শুয়োর, আমি পালি কুকুর, আর আমাকে অ্যাসাসিনেট করার জন্য শুয়োর পাঠানো হয়েছে। ভাবতে পারো তুমি কি করতে এর সাথে? আমি তখনও কোনো উত্তর দিতে পারিনি, কিন্তু এরপরে আমি যা দেখলাম, এটা আমার কাছে এখন পর্যন্ত না দুঃস্বপ্নের মতো লাগে। সে ওই মাটিতে পড়ে থাকা মোটা লোকটাকে ধরলো এবং তাকে খেলনার মতো ছুঁড়ে মারল, এবং সে চিৎকার করে বলছিল যে, দাঁড়া আমার কুকুর, আয় আমাকে কামড়াতে আয়। কিন্তু সে যে উঠে দাঁড়াবে এটার আগেই কেউ একজন এমনভাবে তাকে পেছন থেকে আঘাত করে, যেই আঘাত একটা মানুষের কোমর ভেঙে যাবে রীতিমতো। সে ওইভাবেই পরে একেবারে ভি শেপ হয়ে যায় তার শরীরটা। আমি তাকে একটা শরীরে দেখছি, সে কিন্তু কোনো শরীর না, আমাকে দেখানো হচ্ছে, এই জন্য আমাকে খাওয়ানো হয়েছিল। আমি দেখছিলাম লাথি মারা হয় এক জায়গায়, কিন্তু লাথি যে লাগছে তার শরীরে। তার ভি শেপ শরীরটাকে টেনে তুলে পেছনের দিক থেকে রাস টেনে তুলে আবার এমনভাবে সামনে রাখলো আমার কাছ থেকে 20-30 হাত দূরের ঘটনা, আমাকে দেখাচ্ছে সে। পা দিয়ে ধাক্কা দিয়ে তাকে বলছে, আয় 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 আমাকে কামড় দে। এইভাবে পাগলের মতো, আয় আমাকে কামড় দে, এই যে আমাকে কামড় দে, এই যে আমি এখানে, যে কামড় দে। এরকম সাইকোর মতো সে তখন কথা বলছে। তখন এখানে কতক্ষণ এরকম করলে আমি জানি না, মানে আগিয়ে দিচ্ছে যে এখানে কামড় দে, এখানে কামড় দে, এখানে কামড় দে, এখানে কামড় দে। তাকে ধরলো, তাকে সামনের দিকে নিয়ে আসলো, ঠিক ওইভাবে একটা মানুষের মাথাকে ওই যে জ্বলন্ত কয়লার ভেতর দিয়ে টেনে নিয়ে আসলো তাকে। ওইটা তো মানুষটা আমাকে দেখাচ্ছে, তাকে ওই জ্বলন্ত কয়লার সাথে লাগিয়ে টেনে নিয়ে আসলো, বাম হাত দিয়ে সম্ভবত ধরে, কোনো হাত না, আমি দেখছি আর কি। তো যখন ওই ফেসটা আমার দিকে ঘোরানো হয়, মোটা ফেস তো, কুমড়া, একটা কুমড়োর মতো মোটা ফেস, ওইটার এক পাশ অলরেডি চলে সেই জায়গার ভিতরে কয়লা লেগে আছে, এবং অপর পাশ কিছুটা কালশিটে হয়ে গেছে, কিন্তু ফোসকা পড়ছে, বোঝা যাচ্ছে
তারপরে কি জানি জিজ্ঞেস করলো, আমার মনে নেই, আমার একটুও মনে নেই কি জানি তাকে জিজ্ঞেস করলো। সে কি বলছে সেইটাও আমার মনে নেই। আমার শুধু এটুকু মনে আছে, সে কথা বলে, রাজ জিজ্ঞেস করে, এরপরে রাজ আবার তাকে আঘাত করে, সে আবার কথা বলে এবং আবার তাকে আঘাত করে। আমার এই কথাগুলো কিচ্ছু মনে নেই। আমি বাতাসে কখনো শো শো শব্দ শুনিনি। কেবলমাত্র যখন মাঠের মধ্যে থাকি তখন মনে হয় যে ঘুট্টির মতো একটা শব্দ হয়, কিন্তু সেই সময় আমি বাতাসে শো শো শব্দ শুনতে পাচ্ছিলাম। এবং ওকে দাঁড় করালো। তারপরে কি জানেন, ইশারা দিল, ওই তুড়ি মেরে, এইভাবে তুড়ি মেরে ইশারা দিল। কোথা থেকে মানে কি আসলো আমার খেয়াল নাই। মনে হচ্ছে যে ধোঁয়া এক একটা। মানে আমার সামনে এই মোটা মানুষটা হঠাৎ তার রূপ বদলে গেল, মানে রূপ বদলাচ্ছে, মানে তাকে মনে কিছু পরানো হচ্ছে। এবং পরানোর পরে রাজ তাকে বললো যে নাও, অ্যাটাক করো, আমাকে আমাকে কামড় দাও, অ্যাটাক করো, এই যে আমি তোমার সামনে। মানে তার হাতে কিছু দিয়েছে, কি দিয়েছে আমার খেয়াল নাই, কি দিয়েছে আমার আসলেই খেয়াল নাই। এবং এবং তাকে ফোর্স করে, মানে তাকে ফোর্স করে যে না অ্যাটাক কর, এবং ফোর্স করায় তাকে রাস যে আমার উপর অ্যাটাক করতেই হবে, এমনিও বাঁচবি না অন্যও বাঁচবি না, অ্যাটাক কর, একটা শট নেই যে তুই আমাকে কিছু করতে পারিস কি না। কিন্তু যখন সে অ্যাটাকটা করে, সেই অ্যাটাকটা তো থামিয়ে দেয় ধাক্কা মেরে রাস। কিন্তু ওই ওই ভয়ঙ্কর জিনিসটা কি বলে জানেন তখন? বলে যে তো এত বড় দুঃসাহস, তুই আমার উপরে হামলা করলি। মানে নিজেই বলেছে যে অ্যাটাক কর, আবার নিজেই এখন সেটাকে ঠেকিয়ে বলছে যে তো এত বড় দুঃসাহস যে তুই আমার উপরে হামলা করলি। এবং ওই যেই অংশটা দিয়ে বা যেটা তুলেছিল আমার খেয়াল নেই, কিছু একটা, কারণ ধোয়ার মতো সব কিছু। আমি শুধু দেখলাম ওটা ধোয়া কাটতে। আপনি হাত দিয়ে ধোয়ার মধ্যে যদি নাড়ান, ধোয়াটা একটু এদিক সেদিক পড়ে যায় না। আমার কেন জানি মনে হলো যে যেই জিনিসটাতে হামলা করতে চেয়েছিল রাজ সেটাকে জাস্ট উড়িয়ে দিয়েছে একদম। উড়িয়ে দেওয়ার পরে তাকে নিচের দিকে চেপে ধরে, আমার মনে আছে, কারণ কুমড়োর মতো মাথা আমার মনে আছে। এবং আমার দিকে তাকে রাজ বলে, এদের এই অবস্থাই হওয়া দরকার, এবং এদের প্রফেসি এটাই। এরা এখন মনে করছে এরা হামলা করে সব কিছু করে নিজেদের কাছে সব কিছু নিয়ে যাবে, কিন্তু এদের অবস্থা এমন হবে, এমন, এই যে দেখো, এই কথা বলতে বলতে আবার তার মাথার উপরে পাড়া দেয়, এবং পাড়া দিয়ে তাকে যখন যেন সে মাটির মধ্যে মানে চাপতে থাকে এবং বলতে থাকে, এদের এই অবস্থা হবে, এদের স্ত্রীদের এই অবস্থা হবে, এদের কন্যা সন্তানদের এই অবস্থা হবে, এদের পুত্রদের এই অবস্থা হবে, এদের শিশুদের এই অবস্থা হবে, এদের এই অবস্থায় আসন্ন, এই কথা বলছে এবং তাকে শুধুমাত্র মাটির ভেতরে চাপ দিচ্ছে। এরপরে না আমার মনে হলো যে এর হুশ আসছে, মানে রাজার, ওর আচার আচরণ আমার মনে হলো যেন ওর হুশ আসছে। অর্ডার দিল, আমি দেখলাম যে এই মোটা মানুষটা এখন আবার আগের মতো লাগছে, সে মোটা মানুষ কিন্তু কেমন যেন একটা ম্যানুকুন হয়ে গেছে, মানে পড়ে যাচ্ছে, হাত পা ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার কারণে কোনো ব্যালেন্স নাই, ইমব্যালেন্স এরকম। রাহাস আমার দিকে তাকিয়ে বলে চোখটা বন্ধ করো, কিন্তু আমি চোখ বন্ধ করি নাই, আমি চোখ বন্ধ করি নাই। এবং সে অর্ডার দিল টু দ্য ফায়ার, কথার এটাই, টু দ্য ফায়ার। এরকে সরাসরি ওই কয়লার আগুনের মধ্যে ফেলে দিল, জ্বলন্ত কয়লার জিনিসটার ভিতরে। এবং আমি এখন বুঝতে পারলাম কেন একে একটা মানুষের রূপ দিয়েছিল, সে ফোর্স করেছিল মানুষের রূপে আয়, এবং ফোর্স করার কারণে সে নিজের রূপে ফিরে যেতে পারেনি। ফোর্স করার কারণে সে মানুষের রূপে আসার পরে আবার নিজের রূপে ফিরে যেতে পারেনি। এই জন্যই রাজ তাকে এইভাবে মারে। সে যখন দাঁড়িয়েছিল পেছন থেকে যেই আঘাতটা করুক না কেন, কাপুরুষের মতো যাই হোক, সে এমন আঘাত করে যাতে
তার শরীরটা ভিসেপে পড়ে যায়, মানে পেছনের দিক থেকে এমনভাবে আঘাত করে। আর এখন যখন তাকে মাটির ওই কয়লার ভিতরে ফেলেছে, ওই চিৎকার, শরীরে কাটা ধরে, ওই চিৎকার শরীরে কাটা ধরায়। ওই আমার শরীর এখনো ঝাঁকি মারে ওটা কল্পনা করলে। ওই জানোয়ার তখন তাকে শুধুমাত্র হাসছিল ওদিকে। আমি বুঝতে পারছি ওরা হাসির শব্দ আমি জানি, ওর এই হাসি আমি শুনেছি বারবার, আমি ওই হাসি চিনি। এবং কতক্ষণ আমি জানি না, কিন্তু ওই চিৎকারের শব্দ একসময় থামে। আমি না কি সময় বা কতটুকু সময় গেছে আমি যাই না, আমি হঠাৎ তাকে বলে বসি, আমি জানি আপনার বয়স কত, কিন্তু আপনি বলতে পারবেন আপনি এখন পর্যন্ত কতগুলো মৃত্যু দেখেছেন? আমার এই কথা শোনার পর পরে না সে আমাদের ঘুরে দেখায়, জানে মানে আমি তার আত্মসম্মানের কোন জায়গার ভিতরে হাত দিয়েছি আমি নিজেও জানি না। এমনভাবে তাকায় মানে আমার হাড্ডিগুলো ভাঙার পর আমাকে আগুনে ফেলবে, এটাই নিয়ত হয়ে গিয়েছিল ওই সময়। কিন্তু আমি আবারও তাকে প্রশ্ন করি যে আপনি আপনার জীবদ্দশায় কতগুলো মৃত্যু দেখেছেন? ও কথার উত্তর দেয় নেই, আমাদের তাকিয়েছিল ওইভাবে, ওই রাগ। কারণ ওর জীবদ্দশায় দুনিয়া থেকে কত মানুষ মারা গেছে এর কোনো হিসাবই নেই, কাউন্টলেস হিসাব। ও আমার কথার কোনো উত্তর দেয় নাই, ও আমার কথার কোনো উত্তর দেয় নাই। এবং ঠিক যেই জায়গায় তাকে ফেলে দিয়েছিল না, ওই জায়গায় সে হেঁটে ওঠে, হেঁটে উঠে এমনভাবে যেন এই কয়লার আগুনে তার কোনো সমস্যা হচ্ছে না। সে হেঁটে উঠে এবং এখন আমি দেখতে পাচ্ছি কয়লার ভেতরে সে ডুবে গেছে একদম, তার বুকের উপরের মাথার অংশটুকু এখন কেমন যেন মানুষের মতো না, এখন আসলে মনে হচ্ছে কোনো রাক্ষস, সব দাও দাও করে জ্বলা। রাস্তার সামনে এমনভাবে বসলো যেন সে উকি দিয়ে দেখছে যে ডেড বডির কি কন্ডিশন। ও শুধু এটাই বলল যে আমি চেয়েছিলাম এই কুকুরগুলোকে রাস্তায় রাখতে, কিন্তু এই কুকুরগুলো ভেবেছে কি জানো, এই কুকুরগুলো ভেবেছে এদেরকে প্যালেসে রাখতে হবে। এরা প্যালেস খুঁজতে চায়, এরা প্যালেসের যোগ্য কখনো ছিলই না। এখন তুমি তোমাদের চরম শত্রুর মৃত্যু দেখার পরে উল্টা আমাকে প্রশ্ন করলে। হয়তো আজকে তোমার মৃত্যু লেখা নাই, এই জন্য আমি হয়তো তোমাকে মারলাম না, কিন্তু আমার ইচ্ছা ছিল তোমাকে এইখানে ওদের সাথে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য। তারপর আমি দেখতাম কতটুকু সাহস তোমার ভেতরে, আর কতবার তুমি আমার কাছে ভিক্ষে চেতে যা আমি যাতে তোমাকে বাঁচাই। এই কথাগুলো কিন্তু সে আমার দিকে না তাকিয়ে বলছে, সেই ডেড বডির দিকে তাকিয়ে। আমি আবারও প্রশ্ন করি, এই সব কিছু করে লাভ কি? তখন সে উত্তর দেয়, আমার সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য আমাকে যা করার তা করতে হবে, এবং সেটার জন্য যদি পুরো সাম্রাজ্যের সমস্ত প্রজাকে মানে কুকুরকে মেরে যদি ফেলতে হয় তাহলে আমি মেরে ফেলবো, আবার হয়ে যাবে সব কিছু। ধীরে 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 সব কিছুই
আস্তে আস্তে বড় হয়। এই এম্পায়ার ধীরে ধীরে বড় হয়েছে। প্রয়োজন হলে এই এম্পায়ারকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে সেই ছাইয়ের উপরেই আবার আমি আমার নতুন এম্পায়ার দাঁড় করাবো।